এদেশে জাতীয় পার্টি হচ্ছে কুলঙ্কার। জাতীয় পার্টি বারবার আওয়ামী লীগের লাগিয়ে থাকিয়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতায় আনছে। মনে করেন উন্নত করতে দেশও কম করে নাই, কত উনি আগে যদি বিএনপি সরকার থাকতে উন্নত করতেও পারতো, না করতে পারতো। 14 বছর আমলে যে সরকার যে উন্নতটা করে তো গেছে, উন্নত সরকার করতে পারত। দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই আবারও আওয়ামী লীগের পক্ষে মানুষ দেখবেন স্লোগান দিচ্ছে। বিএনপি কত 80টা সিট পাইতে পারে, জামাত 70টা সিট পাইতে পারে। এনসিপি তারা যদি মনে করেন নির্বাচন ধুমধামভাবে করতে পারে, কিছু সিট পাইব হয়তো। 23শে সেপ্টেম্বর তারিখে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমার দলে যোগ দিবা? পচা জিনিসটারে বান্ধা রাখতে চান? মনে করেন উন্নত করতে দেশও কম করে নাই, কত উনি আগে যদি বিএনপি সরকার থাকতে উন্নত করতেও পারতো, না করতে পারতো। 14 বছর আমলে যে সরকার যে উন্নতটা করে তো গেছে, উন্নত সরকার করতে পারতো না। কোন তার নেতা কর্মীরা তারে খারাপ বানাইছে, আর আসলে শেখ হাসিনা কোনো খারাপ কিছু করে নাই। শেখ হাসিনার আমলে আপনি কি উন্নয়নমূলক কাজ হয়েছে? হয়েছে অনেক কিছু, রাস্তাঘাট সবকিছুর দিকে ভালো। মনে করেন আপনার যেরকম একটা মানুষ যেভাবে চলতে পারে স্বাভাবিক, চাকরিজীবী সবকিছু বেতনই বাড়াইছিল। কথাটা বুঝছেন? কোন সরকার এই যে নেতা কর্মীরা কিছু আছে, একজন কাওয়াকাদির আছে, চাইনিজ যে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে শেখ হাসিনা নামে বদনাম করে শেখ হাসিনা দেশ ছেড়ে ফালাইছে। কথাটা না, আসলে কিন্তু শেখ হাসিনা কোনো খারাপ কাজ করে নাই দেশের জন্য, ভালোই করছে। উনি থাকলে আরো ভালো হতো দেশের জন্য। আচ্ছা, নেতা কর্মীরা আপনার কি ধরনের মানে আত্মসাৎ করছে? আত্মসাৎ করছে বলতে মনে করেন গাড়ি নিয়ে গেলে কেন্দ্র উঠতে পারছি না, 20 টাকা জরিমানা নিছে, বুঝুন বেশি কথাবার্তা করলে মাইর দূর করছে ড্রাইভাররা, এই আচরণ কোথা থেকে। আর অন্য জায়গা থেকে আমাদের কেন্দ্র জায়গাটা বেশি খারাপ হয়েছে। কিরকম মনে একটা মনে করুন জিপি না দিতে চাইলে দূর করে আদায় করে জিপি নিছে, গাড়ি থানাত নিছে গা। পুলিশও তো অত্যাচার করতে কম করে নাই, বিচার লয়ে গেলে বিচার পাইছি না, সারাই নেতাগিরি বেশি করছে কেন্দ্রের মধ্যে। তো যে আসাদুল আছে একজন, আরো জন আছে যে গেছে গা ফলায়, নামটা কিতা অসীম কুমার দাস, অত কম করে নাই। তার কাছে বিচার লয়ে গেলে বিচার হওয়া গেছে না। আমাদের এমপিও নতুন এমপিও মানে পিন্টু মিয়া ছিল, আর আগে তো ছিল আপনার এই অসীম কুমার দাস। পিন্টু মিয়া কি আওয়ামী লীগের ছিল? জি না, উনি আওয়ামী লীগের স্বতন্ত্র দাঁড়াইছিল আর কি। আওয়ামী লীগ ভালো ছিল, উনি ভালো ছিল। উনি মারা গেছে, আল্লাহর কাছে দোয়া করি যে উনি বেস্ট নবী। উনি নেতা কর্মীরা আমি খারাপ দেখি নাই, কারণ আমি এই ভিডিও দেখছি পাস করতে, কিন্তু সবাই সাপোর্ট দিছে। যে মনে করেন যারা বিএনপি করছে তারাও কিন্তু তারে ভোট দিছে, মানে পিন্টুরে ভোট দিছে, আমরা গাড়িওয়ালারও ভোট দিছি তারে। সে একটা কথা বলছিল যে যদি আমি এমপি পাস করতে পারি তা আমি যত গাড়িগুলার যত কিছু আছে সব জিপিগুলো আমি সব মাফ করে দিব। কিন্তু উনি মাইক মেরে বলছিল যে কোনো জিপি নেওয়া চলবে না, কিন্তু আসাদুল সরে মানে আসাদুলে যে ছাড়ে নাই, তিনি দূরে হলো কাইরে হলো জিপি নিছে আমার কাছ থেকে। যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনি কি ভোট কেন্দ্রে যাবেন? অবশ্যই যাওয়ার চিন্তা ভাবনা আছে আমার। চিন্তা ভাবনা মুসলিম মানুষ, জামাতের দেওয়ার চিন্তা ভাবনা বেশি। রাজনীতি বলতে তারা আমাদের ইসলাম ধর্ম নিয়ে কথাবার্তা বলে, সেটাই আমাদের কাছে অনেক শান্তি লাগে। কথাটা বুঝি। আর একটা কথা হলো চুরি বাটপাড়ি যত আছে, যে জামাত ইসলাম যদি পাস করতে পারে, যদি যাইতে পারে, চুরি বাটপাড়িটা দেশটার মধ্যে কমবে। আওয়ামী লীগ একটা বড় একটা সংগঠন, যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাই নির্বাচনটা কি আপনি কতটুকু সুষ্ঠু হবে বলে আশাবাদী? এটা বলতে উনি আওয়ামী লীগ বলতে না থাকলে নির্বাচন বলতে কাউন্টার হবে না। কারণটা কি জানেন? আওয়ামী লীগ একটা দল, যা বিএনপি একটা দল, জামাতও একটা দল, অনেকটি দল আছে। অনেক দল মানে কাউন্টারের মধ্যে বিএনপি আর আওয়ামী লীগে কাউন্টার হয়। ওই দল যদি না থাকে তাহলে নির্বাচন অত বেশি একটা কাউন্টার হবে না। আওয়ামী লীগকে বলতে এবার চাই যে এটাই বলতে চাই, চিনি গেছে গা, আশা করি যদি নাও দাঁড়ায় কোনো একবার এসে আবার যেভাবে দাঁড়াইতে পারে এই আশাই আমরা বিশ্বাস করি। দরকার তো অবশ্যই আছে। সে তো নেত্রী খুব খারাপ ছিল না, খুব ভালো একটা নেত্রী ছিল, কিন্তু তারা খারাপ বানিয়েছে তার দলের লোকেরা, সেটা তার আমরা বলে যেত না। আমি একটা জিনিস বলতে চাই, আমি কম মানুষ অত কিছু বলতে পারবো না। আমি একটা বলতে পারি, যে কোনো সরকারই আসুক আমাদের দেশের জন্য, যে আমরা শান্তির জন্য, ওনারা শান্তির জন্য দেশের জন্য ভালো একটা কাজ করে, কত আমরা যে নিরাপত্তা পাই, মা বোন আছে, সবাই আছে, কোনো নিরাপত্তা নাই। ওখান বর্তমান যে সময়টা আমাদের আছে, এক কান্দে দর্শন, এক কান্দে ডাকাতি, এক কান্দে খুন করে গাড়ি নিতে আসে গা, মানে দেশটার পরিস্থিতি বেশি খারাপ। আমরা চাই তাড়াতাড়ি নির্বাচন হোক, হইয়া সুষ্ঠুভাবে দেশেভাবে, যেভাবে একটা দলীয় সরকার যেভাবে হারাইতে পারে। দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই আবারও আওয়ামী লীগের পক্ষে মানুষ দেখবেন স্লোগান দিচ্ছে। একটা অটোওয়ালা ভাত খাইতে পারতেছে না, একটা রিক্সা চালায় তার 300 টাকা কামায় বাসায় নিয়ে যাইতে পারতেছে না। গার্মেন্টসগুলা প্রতি মাস 2, 4, 5টা 10টা করে গার্মেন্টস বন্ধ হচ্ছে। তো এই দেশে আর কিছুদিন যদি চলে, আমাদের এমনিতেই যে দেউলিয়া হয়েছিল জানি কি, ওই যে শ্রীলঙ্কার মতো হয়ে যাচ্ছে আর কি, দেশ হয়ে যাবে। আর বেশি দিন, আর 13-14 মাস হয়েছে না ইউনূস সরকারের। সুষ্ঠু স্বাভাবিকভাবে যদি নির্বাচন হয় বাংলাদেশে, নৌকা আপনার বিপুল ভোটে জয়যুক্ত হবে,
এই সরকারের আমলে কি নির্বাচন সুষ্ঠু হবে? এই সরকারের আমলে তো প্রশাসন সাধারণ মানুষের কাছে জিম্মি, অর্থাৎ দুই একটা দলের কাছে জিম্মি। বর্তমান সরকার তো জিম্মেই অন্য বাহিরে দায়বদ্ধতা হিসাবে উনি আসছেন সরকারগিরি করার জন্য। আর হলো প্রশাসন, যারা নাকি নির্বাচন পরিচালনা করবে, পুলিশ, সেনাবাহিনী বা ওই যে বিভিন্ন যে আরও আছে ইউনু, ডিসি, এরা তো হলো জামাতের কাছে জিম্মি, বিএনপির কাছে এরা হলো জিম্মি। সত্য কথা কইলেও কয় ফেসিসের সরকারের লোক, তখন ওসি আর এসপি লিগেলেও আগায় না। সাধারণ মানুষের তো বিপদ। তো নির্বাচন এটা একটা অনেক বড় মহৎ বিষয়, জাতীয় নির্বাচন। এটা বাংলাদেশের নির্বাচনের পূর্বেও ইতিহাস আছে। তো এই সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো মানে নাই। তাছাড়া নির্বাচন একতরফা নির্বাচন হবে, এটা সুষ্ঠু হইলেই কি আর অসুষ্ঠু হইলেই কি, এটা তো আপনার ওই যে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এটা হলো ওদের মতে করে যা পারে তা করব, অর্থাৎ সরকার গঠন করব। এই সরকার অবৈধতা হবে না, আর প্রশাসন আপনার এখনও তো সংস্কারই হয় নাই। আমি সাধারণ মানুষ হিসেবে বলতেছি, দেশে যে শেখ হাসিনার আমলে বা বিগত আওয়ামী লীগের আমলে যে ধরনের মানুষ যেভাবে দেশটা আগায় গেছিল, বিভিন্ন বাংলাদেশের যে উন্নয়ন, এটা তো আরও 15 বৎসরেও এটা মানে হবে না। ওই 15 বৎসর কেউ সরকারের দায়িত্ব থাকলেও পিছায় গেছে যে 15 বৎসর দেশ, এটা আসবে না। তো এই সরকারের আমলে কিসের সুষ্ঠু নির্বাচন হবে? আপনারা তো আমাদের চাইতে ভালো জানেন। দেখেন, আওয়ামী লীগ হইল এটা স্বাধীনতার পক্ষের দল। 1971 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এই বাংলাদেশের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মুক্তিযোদ্ধা করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত লুট করেছেন হানাদার বাহিনী। এই দেশকে যারা স্বাধীন করেছে মুক্তিযোদ্ধা, তাদেরকে সাথে যে আচরণ হচ্ছে, মপ করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে হেস্তনেস্ত করা হচ্ছে। এইখানে আপনার আসলে এই এত বড় একটা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, এই সংগঠন যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাইলে তো বললাম না আপনাকে যে এটা তো পকেট নির্বাচন। সুষ্ঠু স্বাভাবিকভাবে যদি নির্বাচন হয় বাংলাদেশে, নৌকা আপনার বিপুল ভোটে জয়যুক্ত হবে। আপনি দেখেন, খবর নিয়ে দেখেন, সারা দেশে, আপনারা তো সব জায়গায় যান, আপনারা দেখেন শহর এলাকায়, ঢাকা, চট্টগ্রাম বিভাগীয় যে শহরগুলো আছে, ওইখানে কোন মানুষের কোনো হাঁটা চলা, বাসা বাড়িতে থাকতে চলতে কোনো নিশ্চয়তা নাই। দেশে একটা রাহাদানি শুরু হয়েছে, চুরি ডাকাতি, সন্ত্রাসী, আর এই যে নেশা, মাদক, জুয়া, প্রতিনিয়তই মানুষ খুন হচ্ছে। তো আপনার শেখ হাসিনার আমলে কি এরকম ছিল? মানুষ তো 5 তারিখে যে গণভ্যুত্থান হয়েছে, এরপরে 15-20 দিন পরেই তো মানুষ শুরু করছে আগেই ভালো ছিলাম। তৃণমূলের লোক থেকে গ্রাম এলাকার লোক হইতে রিক্সাওয়ালা পর্যন্ত, সিএনজি, অটো রিক্সাওয়ালা, সাধারণ মানুষ আমাদের বাংলাদেশে আপনার 1 কোটি মানুষ হইব সচ্ছল মানুষ, আর বাকি 17-18 কোটি মানুষই তো আমাদের খেটে কাজ করে খেতে হয়। তাহলে আমরা 1 কোটি মানুষ হয়তো বা কতটুকু ভালো আছে, তাও এরা যে ভালো আছে, এরা যে বিএনপির লোক তা না, এরা যে আওয়ামী লীগের লোক তা না, এরাও যে ভালো আছে, এরাও আপনার ধরেন খুব সেফ, আর এরাও ভালো না। আর যে 17 কোটি মানুষ কি হাহাকারের মধ্যে আছে ভাই, কি অবস্থায় আছে, আপনারা তো আমাদের চেয়ে ভালো জানেন। একটা অটোওয়ালা ভাত খাইতে পারতেছে না, একটা রিক্সা চালায় তার 300 টাকা কামায় বাসায় নিয়ে যাইতে পারতেছে না। গার্মেন্টসগুলা প্রতি মাস 2, 4, 5টা 10টা করে গার্মেন্টস বন্ধ হচ্ছে। তো এই দেশে আর কিছুদিন যদি চলে, আমাদের এমনিতেই যে দেউলিয়া হয়েছিল জানি কি, ওই যে শ্রীলঙ্কার মতো হয়ে যাচ্ছে আর কি, দেশ হয়ে যাবে। আর বেশি দিন, আর 13-14 মাস হয়েছে না ইউনূস সরকারের। শ্রীলঙ্কা যে সরকার পতনের আন্দোলন হয়েছিল, শ্রীলঙ্কার সরকার পতন করার পরে কিছুদিন পরে আবার যারা সরকার পতন ঘটাইছিল, এরাই আবার দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা। তখন আবার ওই সরকারকেই এরাই আবার আইনা সরকার মানে গঠন করার জন্য তাকে সর্বোচ্চ করছে, সরকার গঠন করাইছে। অর্থাৎ আমাদের দেশেও দেখবেন সেম ঘটনা হবে। শেখ হাসিনাকে যারা পতন ঘটাইছে, আস্তে আস্তে মানুষ আসলে, আমাদের তো হুজুকে বাঙালি,
আস্তে আস্তে মানুষ বুঝতে পারতেছে। ঢাকা শহরে যারা যায় নাই এরা তো আসলে গ্রামে থাকে তো বুঝে নাই, তো এরা বুঝতে পারতেছে মানুষ, কিন্তু সুযোগের অপেক্ষায় আছে মানুষ। একটা ঘটনা ঘটলে ইচ্ছা করলেই তো শর্টকাটেই তো আর এটা পূরণ করা যায় না, ক্ষতিটা যেহেতু আমরা করছি, মানুষ বুঝতে পারছে। দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই আবারও আওয়ামী লীগের পক্ষে মানুষ দেখবেন স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগের ওই যে নেতারা যারা জেলে আছে এরা বের হইতে হবে না, সাধারণ মানুষই দেখবেন, যে কোনো নেতা না, সাধারণ মানুষই দেখবেন স্লোগান ধরবো জয় বাংলা জয় বাংলা। বিএনপি কত 80টা সিট পাইতে পারে, জামাত 70টা সিট পাইতে পারে। এনসিপি তারা যদি মনে করেন নির্বাচন ধুমধামভাবে করতে পারে কিছু সিট পাইবে, হয়তো 10-12টা সিট পাইবে। নূর তো একটা সিট ইনশাল্লাহ পাবে। জাতীয় পার্টি পাবে কিনা এটা আমি বলবো না বাবা। আওয়ামী লীগ করলে এখনো 100 আসন পাবে। জামাত কি করবে, আসবে কিনা না আসবে ওটা আল্লাহ পাকের হাতে। বর্তমান যে সরকার চালাইতেছে এই সরকারের কোনো দোষ নেই। আমি চাই যে মনে করেন নির্বাচন আরো পরে হোক। অনেক নামি দামি দল বাংলাদেশে বিএনপি, এবং তাদের উপর থেকে মনে করেন যে 100% আস্থা ছিল, এই আস্থাগুলি মনে করেন উঠা যেতেছে। এই সরকার তো ক্ষণিকের জন্য, সে তো মনে করেন নিঃশ্বাস ছাড়ার সময় পাইতেছে না, আপনি তার বিরুদ্ধে আন্দোলন। পতনকৃত সরকার আর বর্তমান সরকারকে নিয়ে এভাবে কথা বলা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে একটু কঠিন। আমরা সব কথাই ওপেনলি বলতে পারি না। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার জনগণ ফিরে পাবে। জনগণ ভোট দিয়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে কোনো একটা সরকার গঠন হলেই দেশটা আমার মনে হয় যে একটু ভালোর দিকে আসবে। তবে নির্বাচিত সরকার এই দেশে অতি জরুরি প্রয়োজন। ইনকামের ব্যাপারটা তো মনে করেন যে অন্যরকম, নিজের ব্যাপারটা হলো আরেক রকম। নিজে মনে করেন অশান্তিতে আছি, যেই জন্য সেই কথাগুলি বলুন। আমার অশান্তির কারণ হয়েছে মনে করেন এই দেশে যে অবৈধ অটোগুলি রাস্তায় চলে, এই অবৈধ অটো যে বেড়া হাতে স্টার্টিংটা ওই মনে করেন উল্টা রং সাইড রোড দা যাইতেছে, ওর কোনো প্রতিমা নাই, বিচার নাই কা, ওর কোনো অভিযোগ নাই কা। অথচ আমার এই অটো রিক্সার সিএনজি যাত্রীগুলা ওরা ভাড়া কমাই নিয়ে যেতেছে। আমার অটো রিক্সার সিএনজির পিছে কত মানুষ যে এই শহরে বাঁচছে, এই মোটরসাইকেল পাঠাও আমার এই সিএনজির পিছে বাইজা আমার ক্ষতি করছে। অটো রিক্সা আমার সিএনজির পিছে বাইজা আমার ক্ষতি করছে। এই সরকার বলতে না, বিগত 17 বছর যে সরকার ছিল, ওই 17 বছর তো ওই সরকার চোখে দেখে গেছে। ওই সরকার কি করে গেছে, ওই সরকার একটু যাওয়ার আগে তাদেরকে এরকম একটা উস্কানিমূলক পদক্ষেপ দেওয়া গেছে যে তাদেরকে যেন কোনো সরকার আইসা না তাড়াইতে পারে। মিয়া সাহেব কথা বুঝ পাইছেন? বিগত সরকার ওদেরকে মনে করেন এরকম একটা পদক্ষেপ পথ দেখা গেছে। এই সরকারের কি দোষ দিবেন আপনি? এই সরকার তো ক্ষণিকের জন্য, সে তো মনে করেন নিঃশ্বাস ছাড়ার সময় পাইতেছে না, আপনি তার বিরুদ্ধে আন্দোলন, অমুকের আন্দোলন, তমুকের আন্দোলন, আনসারের আন্দোলন, বিডিবির আন্দোলন, হ্যাঁ পুলিশের আন্দোলন, ব্যাংক কর্মচারীর আন্দোলন, সব ছাত্রর আন্দোলন। সরকার, এই সরকার কি বসে আপনার 17 বছর সহ্য করলেন, আর আপনার 7 মাস 9 মাস 1 বছর সহ্য হইতেছেন না? আপনি 1 বছরের ভিতরে 17 বছরের ঝামেলা শেষ করে নিতে পারবেন? আর মিয়া সাহেব 17 বছর যারা এই দেশের মন্ত্রণালয়গুলিতে চাকরিতে বসছে, 17 বছর যে বিগত সরকার 17 বছরের চাকরি দিচ্ছে সরকার, এইগুলি আপনি বাইর করতে পারবেন? অফিসের ভিতর থেকে বাইর করতে পারছেন? তাদের দলীয় লোকগুলি তাড়াইতে পারছেন? তারা তাদের গানা বাজনা গাইতেছে। এই সরকারের উপরে দোষ চাপায়া তারা একটা ইস্যু দ্বারা করাতে চেয়েছে। এই সরকারের কোনো দোষ না, বর্তমান যে সরকার চালাইতেছে এই সরকারের কোনো দোষ নেই। আমি চাই যে মনে করেন নির্বাচন আরো পরে হোক। কারণ কি মনে করেন যাদের উপরে একটা আশা ভরসা ছিল, অনেক নামি দামি দল বাংলাদেশে বিএনপি, এবং তাদের উপর থেকে মনে করেন যে 100% আস্থা ছিল, এই আস্থাগুলি মনে করেন উঠা যেতেছে, কাজে কর্মে উঠে যেতেছে। তো আমাদের মানুষ বোঝার জন্য আর ভাবার জন্য একটু সময়ের দরকার আছে। জামাত কি করবে, আসবে কিনা না আসবে ওটা আল্লাহ পাকের হাতে। যদি এই দেশের মানুষ আপনি জিজ্ঞাসা করেন এখানে আমরা কয়জন আছি, আপনি পাকিস্তানের সমর্থন জিজ্ঞাসা করেন, পাবেন না। কেন পাবেন না? পাকিস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ হয়েছে বললা, অপবাদ বোধ করবো বললাম, মনে করেন পাকিস্তানের সমর্থন আমরা কেউ করি না, আমরা ভারতের সমর্থন করতেছি। 100% মানুষের ভিতরে মনে করেন 90% ভারতের সমর্থন, বুঝছেন? ভারতের সমর্থন আমরা করি না। এটা নির্বাচন কমিশনার সাধারণ মানুষ হিসাবে মতামত দিতে পারি না, তাদের ছাড়া নির্বাচনটা মনে করেন যে আমার কাছে ভালো লাগবে না আর কি। সাধারণ মানুষ হিসাবে আমি এই কথাটা বলব। বিএনপি সরকার ছিল, আওয়ামী লীগের সরকার ছিল। বিএনপি সরকারের সময় আমরা এই সিএনজি 300 টাকা জমায় চালাইছি, 300 টাকা ভাড়ায় চালাইছি। এই 300 টাকা ভাড়ার থেকে বিগত সরকারের 17 বছরে
এটা এখন আইসা বাড়ায় দাঁড়াইছে মনে করেন 1300 টাকা। যাত্রী কিন্তু কিন্তু যাত্রীগুলো এখান থেকে মনে করেন বাগ হয়ে গেছে গা, অটোতে বাগ করে নিয়ে নিছে, পাঠায় বাগ করে নিয়ে নিছে, কিন্তু পরিপূর্ণ 100% আগাতে এসে পড়ছে সিএনজির উপরে। এখন আমরা চালাই, বলবেন যে চালান কেন, আমরা পেটের দায়ে চালাই, বিগত থেকে চালাইছি এই সিএনজি 2002 সালের থেকে চালাই। বিএনপি কত 80টা সিট পাইতে পারে, জামাত 70টা সিট পাইতে পারে, এনসিপি তারা যদি মনে করেন নির্বাচন ধুমধামভাবে করতে পারে কিছু সিট পাইবে, হয়তো 10-12টা সিট পাইবে। নূর তো একটা সিট ইনশাল্লাহ পাবে। জাতীয় পার্টি পাবে কিনা এটা আমি বলবো না বাবা, আওয়ামী লীগ করলে এখনো 100 আসন পাবে। 23শে সেপ্টেম্বর তারিখে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে যুগ্ম ছাত্র জনতার ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলছে। এই ঘটনায় সৃষ্ট উত্তেজনা ও সহিংসতার পর জেলা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে সংগঠনটির পক্ষ থেকে সোমবার খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হলেও যান চলাচলে স্বাভাবিক হয়নি। ওই দুটি সড়কে সীমিত আকারে যানবাহন চলাচল করতে দেখা গেছে, তবে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ কার্যত অচল রয়েছে। এদিকে রবিবার গুইমারায় সহিংসতায় নিহত 3 যুবকের মরদেহের ময়না তদন্ত শেষে সোমবার রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই তাদের দাহ ক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলে রয়েছেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শনিবার খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় জারি করা 144 ধারা বলবৎ রয়েছে। শহরের চেঙ্গি স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেট, স্বনির্ভর 0 মাইলে পোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত 9টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত 11টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত 3 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পরদিন সেনাবাহিনীর সহায়তার সন্দেহভাজন যুবক শয়নশীলকে আটক করে পুলিশ। তাকে 6 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। ওই গদিতে যাই বসে তারই পরিবর্তন হয়ে যায়। জামাত আসার সম্ভাবনা বেশি আছে আর কি। দেশের সরকার গঠন করলে আমরা ভালো থাকবো কিনা এটা সরকারের উপর নির্ধারিত। সরকার যদি ভালো হয় তাহলে আমরা ভালো থাকবো, আর সরকার যদি তিরিং বিরিং হয় আমাকেও তিরিং বিরিং থাকা লাগবে। আমার লাগান ফকন্নিকেও যদি বসে দেন আমাকে লাগান ফকন্নিরও পরিবর্তন হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা দেশের, কাউকে কিছু বলা যায় না ভাই। এই যে ছাত্র হয় নামছে, ছাত্র আগে এরকম ছিল, আমাদের জন অটোরিক্সা প্রথম ধরতো। আগে ছাত্ররা গাড়ি ধরে আমাদের সাজেশন দিত, যেখানে যাওয়া যাবে না এখানে উঠো না, এক সাইড করে দাঁড়াও। আর এখন ওই নিয়ম নাই, এখন ছাত্র নামে দাঁড়ায়, একটা করে গাড়ি ধরে ওইয়া দেয়, প্রত্যেকটা গাড়ির তোরা 500 টাকা 700 টাকা কমিশন ছাত্ররা খায়। রাতে 10টার দিকে গাড়ি ধরে, রাতে 10টার দিকে। যদি সুষ্ঠুভাবে সবাই করে আমরাও পারবো। আমরা তো যাই তার বিশৃঙ্খলা করব না, আমরা ভোট দিতে যাব, ভোট দিব, চলে আসবো। আর ওখানে যদি কেউ বিশৃঙ্খলা করে ওখানে আমরা আর যাবো না, ভোট দিতেও যাবো না। সাধারণ মানুষ সবাই মিলে তো বসানো হয়েছে। জি, মানুষের কোনো কাজ করতে পেরেছে বা কাজ করলে মনে আশা করি এখনো বর্তমানে দেখি নাই কাজ করতে, কারো মুখে শুনিও নেই যে এই কাজটা করছে ডক্টর ইউনূস, এই নিয়মটা নামাইছে, কেউ বলেও নাই, শুনিও নাই, দেখিও নেই। এর আগে ভালো ছিল, মনে করেন আওয়ামী লীগ সরকার ভালো করেছিল। এখন তো মনে করেন সরকার কাকে ভালো বলবো সেটা মনে করেন জামাত আসার সম্ভাবনা বেশি আছে আর কি। উপকারের কথা সেটা বলতে পারবো না, মনে করেন সেটা ধারণায় বলতেছি আর কি। 5 বছর তো অনেক সরকারই দেশ চালাইছে, আওয়ামী লীগ চালাইলো, বিএনপি চালাইলো। এখন এই জন্য জামাত দেখি 5 বছর কি করে, জামাতে দেখলেই বোঝা যাবে, 5 বছর তারা থাকলেই বোঝা যাবে কি কাজ করে না করে। এখন জামাত মনে করেন ভালো নামাজ কালাম পড়ে, এইটার জন্যই আমি বলতে পারি তারা আসতে পারে ক্ষমতায়। না, আমরা কোনো দল করি না, আমার কাছে আমরা কর্ম করি, ভাত খাই, আমরা এই বলতে করতে পারি। এইটাও বলতে পারবো না কে আইব ক্ষমতায়, এখন কেমনে কমো।
কে কাজ কীরকম করবে না করবে এটা আমরা কেমন বলতে পারি। আমরা তখনও যেরকম ছিলাম এখনও সেই রকমই আছি। এটা তো বলতেছি আমরা তখনও যেই রকম দেখতেছি এখনও সেই রকমই দেখতেছি। এদেশে জাতীয় পার্টি হচ্ছে কুলঙ্কার। জাতীয় পার্টি বারবার আওয়ামী লীগের লাগিয়ে থাকিয়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতায় আনছে। ছাত্রকে রক্ত থাকতে জীবনে শেখ হাসিনা এই মাটিতে আসতে পারবো না। নির্বাচন যে পর্যন্ত না আসবে অতক্ষণ পর্যন্ত সামনের দিকে আরও খারাপ যাবে। সরকার গঠন হবে, দেশের জন্য ভালো হবে। আর আওয়ামী লীগ উন্নয়ন করছে, একদিক দিয়ে ভালো করছে। আমাদের বরিশাল এলাকায় পদ্মা সেতু করছে। আমরা যেখানে লং স্পিড পাড়াইতে আমাদের সময় লাগবে, সময়টা আমাদের লাগে না। এখন খুব উন্নত করছে। কিন্তু একদিক দিয়ে গুম খুন হেফাজত মারছে, অত্যাচার করছে, গুলি দিয়ে মারছে, ছাত্রকে মারছে, অনেক অত্যাচার করছে আওয়ামী লীগ। যার কারণে আওয়ামী লীগ অনেক দূর থেকে সরে গেছে। আর এখন সামনের দিকে আমরা চাই জামাত আসুক। বিএনপিও দেখছি, আওয়ামী লীগ দেখছি, কোনোটাই ভালো না। জামাত ভালো, জামাতের চাই জামাত আসুক এই দেশে। জামাত আসলে ভালো হবে। সুষ্ঠু নির্বাচন হয় যদি তবে যে জামাত যাইব। আর যদি অন্তর্বর্তী সরকার ভালো একটা নির্বাচন দেয়, সুষ্ঠু নির্বাচন দেয়। আর বিএনপি ফিল ভালো আছে, জনসংখ্যাও বেশি বিএনপির, কিন্তু ভিতরে ভিতরে ভোট বেশি আবার জামাতের আছে। দলে আমিও বিএনপির প্রার্থী, বিএনপি করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকবি। আবার তারেক জিয়া ভালো মানুষ, তারেক জিয়া যদি এদেশে আসে, তারেক জিয়া নির্বাচন করে, তো দল থেকে যদি চাঁদাবাজ কিছু কিছু লোক বহিষ্কার করে দেখিয়া তাকে বিএনপি ভালো হবে। আর বিএনপি যদি আবার এই 5 বছর যদি আবার চাঁদাবাজ শুরু করে, আবার খারাপ করে, তাই বিএনপি আবার যাইব, ছাত্ররা নামাই দেব। এদেশে হেফাজত নামাইতে পারে নাই, আর বিএনপিও নামাইতে পারে না। শেখ হাসিনার একমাত্র ছাত্ররাই নামাইছে। আর মহাখালী আমি দেখছি, যখন আমি 71 সালে জন্ম, তখন স্বাধীন দেখছি এইবার যেভাবে আন্দোলন হয়েছে। আর যেভাবে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে লোক মারছে, যেভাবে গুম করছে, গুণ করছে, অনেক অত্যাচার করছে, আমার চোখের সামনে দেখছি। এরকম অত্যাচার আমি কোনো সরকারের আমলে দেখিনি। না, ছাত্ররা থাকবে, ছাত্ররা নির্বাচনও থাকবে। তারপর ছাত্ররা যে একটা দল করবে, তারাও এটা করবে। কারণ দেশের জন্য ছাত্ররা অনেক পঙ্গু হয়েছে, অনেক আহত হয়েছে, ঠ্যাং নাই, চোখ নাই। তারাও অনেক এই দেশ ধরতেকালে স্বাধীন করছে ছাত্ররাই। আওয়ামী লীগ সময়ের আলোকে মরা মাসের ভোট হয়ে গেছে। আমরা এই দেশের নাগরিক ভোট দিতে পারিনি, কারণ দিনের ভোট রাত্রে হয়ে গেছে। পুলিশ ছাড়া আর কেউ ছিল না কিনতে, আর তাদের লোকই। অন্তর্বর্তী সরকারের আমলে যে অর্কজমা সেনাবাহিনী, সে তো আওয়ামী লীগের। তারপর প্রশাসন যা আছে কিছু থাকবেই, আওয়ামী লীগের থাকবে, সব দলেরই থাকবে। কিন্তু সেনাবাহিনী কিছু কিছু তলে তলে চায় যে শেখ হাসিনা আইনে আবার ক্ষমতা দেব, কিন্তু সেটা পারবো না। কারণ মানুষ যেভাবে তারে লড়াইছে, এভাবে ছাত্ররা এখানে ছাত্রকে রক্ত থাকতে জীবনে শেখ হাসিনা এই মাটিতে আসতে পারবো না। সুষ্ঠু নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আসুক, জামাত আসুক, একটা দল আসবে। আর জাতীয় পার্টি, এদেশে জাতীয় পার্টি হচ্ছে কুলঙ্কার। জাতীয় পার্টি বারবার আওয়ামী লীগের লাগিয়ে থাকিয়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতায় আনছে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের যে নিষিদ্ধ করছে, এটা অন্তর্বর্তী সরকার দোষ না, তার ছাত্রকে চাপে পড়ে করছে। কারণ তারা চায় না আওয়ামী লীগকে, আওয়ামী লীগের যে খারাপ কাজ করছে এটা তারা চায় না। আওয়ামী লীগ যেহেতু যারা খারাপ কাজ করছে তাদের বিচার হবে, আর যারা ভালো লোক তাদের সব দলের অংশগ্রহণ করতে হবে। আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগের ভিতর ভালো মন্দ আছে না, ভালো আছে, যারা খারাপ করছে তারা তো শেষ। আবার আওয়ামী লীগ সব দল গঠন করে একটা নির্বাচন দেওয়া, সুষ্ঠু নির্বাচন দেওয়া ভালো হবে আমার মতে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব দল অংশগ্রহণ করিয়া একটা নির্বাচন দিলে বাংলাদেশে সুষ্ঠু হবে। কারণ আওয়ামী লীগ তো বড় দল, আওয়ামী লীগকে তো বাদ দিতে পারবো না। হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে, হাজার হাজার টাকা লুটপাট করছে, তারপর বিভিন্ন ধরনের অত্যাচার করছে। এদেশে ব্যাংকে টাকা, মাটির নিচের টাকা, সম্পূর্ণ অনেক ভালো লেখাপড়া করে ছাত্ররা চাকরি পায় না। বিএ পাস, এমএ পাস, মাস্টার্স পাস করে চাকরি পায় না। চাকরি দিয়েছে গোপালগঞ্জের পুলিশেরে, আওয়ামী লোকেরে বাইসে বাইসে চাকরি দিয়েছে, এদেশের লোক কোনো চাকরি পায় না। মানুষের জন্য অনেক ভয়াবহ রূপ নিতে পারে। কারণ আওয়ামী লীগ তো জটিকে নির্বাচন মিছিল করে, তারপর মনে করেন জায়গায় জায়গায় পুলিশে ধরে। আবার সেনাবাহিনী, এখন তো পুলিশেও কিছু বলতে আসে না, আর সেনাবাহিনীর কিছু তেমন একটা বলতে পারছে না। কিন্তু সরকার নাই, যার কারণে এখানে দেখেন মাদকদ্রব্য, সেখানে গাঞ্জা খায়, পুলিশে কিছু বলতে আসে না, কারণ বিচার বিভাগ নাই। তো এখন যদি একটা সরকার গঠন হয়,
তখন যদি দেশ পরিচালনা করতে পারে, তখন যদি একটা শান্ত হয়। গরিবের উপরে অত্যাচার বিএনপি সহ্য করে না। সাধারণ মানুষের জন্য জামাত আসলে অনেক ভালো হবে। বিএনপি গরিবের পক্ষে কাজ করে, কিন্তু সবচাইতে জনপ্রিয় দল কিন্তু বিএনপি, ঠিক আছে, তারপরে জামাত, তারপরে এনসিপির কথা চিন্তা করা যায়। আজ আমরা বের হয়েছি সাধারণ মানুষের কাছে জানতে রাজনৈতিক দলগুলো নিয়ে তাদের মতামত। রাজনৈতিক মাঠে অনেক আলোচনা হলেও সাধারণ মানুষের ভাবনা কমই শোনা যায়। চলুন জেনে নেই কিছু প্রশ্নের উত্তর। জামাত যদি ভালো করে দিলে পাবে, যারা তো খারাপ করে সে তো পাবে না। হ্যাঁ, দল করছে তো সেটা আমরা জানি যে এনসিপি নির্বাচনেও আসতেছে। এখন নির্বাচনের ভাবমূর্তি বোঝা খুব কঠিন হয়ে পড়ছে। না, জামাত মোটামুটি ভালোই। তারপর জামাতের কর্মী তো মনে করে ওই মানুষের সাথে মার কাট করে না, বিএনপি গুলোও করে না। তারপর তো আশপাশ মানুষ বেশি রাখছে, জামাত আসবে। বিএনপি, জামাত, এনসিপি আরও অনেকগুলা দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে, কিন্তু সবচাইতে জনপ্রিয় দল কিন্তু বিএনপি, ঠিক আছে, তারপরে জামাত, তারপরে এনসিপির কথা চিন্তা করা যায়। 3 নম্বর পজিশনে আছে না। যদি জামাতের সাথে মিলে, ঠিক আছে, তাহলে হয়তো নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বিএনপির সাথে। নয়তো অন্য কোনো দল যদি অন্য কোনো দলের সাথে মিলে, বা এই যে এককভাবে নির্বাচন করবে বিএনপি, জামাত, দুইটা যদি এককভাবে নির্বাচন করে, এনসিপি অন্য যে কোনো দলের সাথে মিললেও কোনো একটা ভালো প্রভাব পড়বে না এনসিপির পক্ষে। যদি জামাতের সাথে মিলে নির্বাচন করতে পারে, তাহলে হয়তো কিছুটা প্রতিযোগিতামূলক নির্বাচন আমরা আশা করতে পারি। আর যদি মনে করেন যে মিলানা হয়, তাহলে বিএনপি এক চান্সে। জামাতের কোনো নেতাকর্মীরাই আমরা ভালোভাবে চিনি না। 2-3 জনরা হয়তো যারা সবসময় সামনে আসে, মিডিয়ার সামনে আসে, তাদেরকে আমরা চিনি, কিন্তু অন্যান্য যে নেতাকর্মী আছে তাদেরকে আমরা ভালোভাবে চিনিই না, বা কোনো বাংলাদেশের কোনো উপজেলাতেই তাদের ভালো একটা প্রভাব নাই। তারা নির্বাচনে আসলে সিট কেমন পাইতে পারে সেটাও আমার ভালো আইডিয়া নাই। 20-25টা সিট আশা করা যায়। জাতীয় পার্টি তো নামগন্ধই নাই এখন বর্তমানে। ওই যে এনসিপি, নুরুল ভাই বিপির দল, এটা দুইটা পাশাপাশিই থাকবে না, দুইটা সমান সমানই। বিএনপি তো খুব ভালো রাজনীতি করে, বিএনপির রাজনীতি খুবই ভালো। গরিবের উপরে অত্যাচার বিএনপি সহ্য করে না। বিএনপি গরিবের পক্ষে কাজ করে। আর বিএনপি যত রাজনীতি করছে, রাষ্ট্র চালাইছে, বাংলাদেশ চালাইছে, তারপরেও বিএনপি বাহিরে কোনো কিছু করে নাই, ঠিক আছে। আর আওয়ামী লীগ পতন হয়েছে, আওয়ামী লীগেতে 16-17 বছর দেশ চালাইছে, তারা বাংলাদেশে যা করছে তার চাইতে 3 গুণ করছে বাহিরে। বিএনপি যদি করে তাহলে দেশের মানুষের জন্য করে, দেশের জন্য করে, বাহিরে কিছু করে না। এই দিক দিয়ে বিএনপি আমার কাছে সবচাইতে প্রিয় দল। বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের গরিবের যারা, ঠিক আছে, বাংলাদেশে কিন্তু প্রায় মানুষই গরিব, শতকরা 10 জন ধনী, 90 জনই গরিব। 90 জনই আমরা কঠোর পরিশ্রমের কাজ করে খাই। আর আমি ভালো জানি যে বিএনপি কঠোর পরিশ্রমী লোকদের ভালোবাসে, গরিবের পাশে দাঁড়ায়। আশা করি নির্বাচনে আসার পরেও, ক্ষমতায় আসার পরেও আমাদের পাশে থাকবে। আওয়ামী লীগ তো দল নাই এখন, আওয়ামী লীগ তো দেশ ছেড়ে পলাইছে। এখন বড় দল বলতে বোঝাইতেছে এই 4টাই, এই যে বিপিনুর ভাই আর এই যে এনসিপি, এই 2টা সমমান, ঠিক আছে। আর বিএনপি, জামাত এরা মনে করেন যে বিএনপি যদি পায় 70%, এই জামাত পাবে 20%। না, জামাত মোটামুটি ভালোই। তারপর জামাতের কর্মী তো মনে করে ওই মানুষের সাথে মার কাট করে না, করে না, বিএনপিগুলোও করে না। তারপরে মনে করেন যে জামাতও ভালো, খারাপ না। এখন যদি ভালো চালাতে পারে তা ভালো, খারাপ চালাতে পারে মনে করেন যে, তারপর তো আমরা বলতে পারবো না কীভাবে ভালো হবে। আর তারপর তো আশপাশ মানুষ বেশি রাখছে, জামাত আসবে বলছে তো লোক, আমরা রিক্সা চালাচ্ছি, শুনছি। যেমন দেশে এখনো পরিস্থিতি ভালো রাখবো, উশৃঙ্খল হবে না, এমন ধরনের হবে। এটা জামাত যদি ভালো করে দিলে পাবে, যারা তো খারাপ করে সে তো পাবে না। আমি তো মনে করেন যে কোনো দল করি না, কাজ করি, ভাত খাই। আমি তো মনে করেন যে এখন ভোট দেবো বিএনপিকে। আমি জাতীয় পার্টি দেবো না, অন্য দেবো না, কাউকে দেবো না। আমার একটা ভোট আমি বিএনপিকে দেবো। আমার ভালো লাগছে, আমি শিশুকাল থেকে বিএনপি করি, ওটার জন্য। জামাত ভালো দল, অবশ্যই ভালো হবে। ইসলামিক ফ্রন্টে তারা বয়ান বাস্তবায়িত করবে, তার জন্য ভালো। সাধারণ মানুষের জন্য জামাত আসলে অনেক ভালো হবে। তারা এখন জোর জবরদস্তি করে যদি আসে, তাছাড়া তো বিএনপি যেরকম করছে, আওয়ামী লীগ তো এরকম করছে। জামাত পেয়ার নির্বাচন চাচ্ছে, জানে জামাত নির্বাচন করলে জিতবে না, এই জন্য পেয়ার নির্বাচন চাচ্ছে। কারণ তারা জানে আমরা যদি আজকে সাইফুল আলম নীরবকে ভোট দিই, হবে হিরো আলম। তারপরে তারা ইসলামরে বেচে কিনে তারা রাজনীতি করে। আমরা ইসলাম বেচা কিনার ভিতরে আমরা রাজনীতি করি না। ইসলামের জায়গা থাকবে, বিএনপির জায়গা থাকবে, রাজনীতির জায়গা থাকবে।
সত্যকার অর্থে বলতে কি আসলে বিএনপি তো একটা অনেক বড় একটা সংগঠন, সাগরের মতন একটা দল। এটা টুকিটাকি কিছু একটা করতে গেলেই মনে করেন 10 টাকা কোনো আনতে নিলে এরা 50 টাকা নিছে। এটা হলো অপবাদ বলতে এটা জামাত এবং এনসিসিপি এটা আমাদেরকে বেশি অপবাদ দিচ্ছে। আমি যে এলাকা থেকে এখন কথা বলছি, বিশেষ করে 25 নম্বর ওয়ার্ড, এই এলাকা আপনি হেঁটে দেখেন কোনো লোকের কাছে কোনো চাঁদা, কোনো সন্ত্রাস, কোনো অপকর্ম করছে কিনা, এটাতে প্রমাণ করে পুরো বাংলাদেশের অবস্থায় বিএনপির ভালো। এটা অপপ্রচার, এটা অন্য কিছু না। আমরা সন্ত্রাস বলতে আমাদের নেতা বলেছে সন্ত্রাস আমার 0 টলারেন্স, চাঁদাবাজ আমরা 0 টলারেন্স। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনিভাবে বলে, আমাদের নেতা তারেক রহমান যেমনিভাবে বলেছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও এই সন্ত্রাস চাঁদাবাজ এটার বিরুদ্ধে সবসময় 0 টলারেন্স। আমরাও 0 টলারেন্স। এটা অপবাদ ছাড়া আর অন্য কিছু নয়। জনগণ আমাদেরকে যদি পূর্ণ প্যানেলে পূর্ণ রায় দেয়, আমরা যদি সরকার গঠন করতে পারি, অবশ্যই আমরা জনগণকে যেটা ওয়াদা দিব সেটাই আমাদের নেতা তারেক রহমান বলে যে আমরা সেটাই করব। আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করব। দেশের যেভাবে সুষ্ঠু থাকে, যেভাবে গণতান্ত্রিকভাবে মানুষ চলাফেরা করতে পারে, যেভাবে সন্ত্রাস মুক্ত থাকতে পারে, যেভাবে চাঁদাবাজ মুক্ত থাকতে পারে, যেভাবে দেশের উন্নয়ন করা যায়, সেই আলোকেই আমরা অবশ্যই দেশ পরিচালনা করব। আমাদের নেতা সেইভাবে দেশ পরিচালনা করব। এটা আপনাদেরকে আমরা বলতে পারি, যেহেতু আমি ক্ষুদ্র পরিসরে কথা বলছি। এই জন্য আমাদের নেতা যেভাবে বলছে আমরা সেটাই পালন করব এবং দেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হবে। এটা আপনাদের কাছে আমি প্রত্যাশা রাখতে পারি। আসলে আমরা যেভাবে রাজনীতি করতে চাই জামাত সেইভাবে করতে যায় না। আপনারা জানেন অতীতে জামাতের একটা আছে রেজাকার উপাধি আছে। এটা নিয়ে আমরা যদি রাজনীতি করতে যাই আমাদের জন্য তো ক্ষতি। তারপরে তারা ইসলামরে বেছে কিনে তারা রাজনীতি করে। আমরা ইসলাম বেচা কিনার ভিতরে আমরা রাজনীতি করি না। ইসলামের জায়গা থাকবে, বিএনপির জায়গা থাকবে, রাজনীতির জায়গা থাকবে। ওনারা ইসলামকে আমাদের ধার্মিকভাবে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে নিয়ে অপবাদ করতে চায়। এই জন্য আমরা চাই যে তারা তাদের রাজনীতি করুক, আমরা আমাদের রাজনীতি করি। 1971 সালে মুক্তিযুদ্ধ, ওই সময় তো আসলে আমরা অনেক ছোট ছিলাম। তারপরও ওই সময় দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, দেশের জন্য আমরা লড়াই করেছি। সেইখানে আমরা দলমত নির্বিশেষে সবাই একসাথে আন্দোলন করেছি। জামাত যদিও সেই সময় আমাদের বিরোধিতা করেছে, অল্প কিছু লোকজন সেই সময় বিরোধিতা করেছে জামাতরা। আর এবারে যেটা হয়েছে সেটা হলো আমলিক বাদে আর সবাই দলমত নির্বিশেষে, আমলিক ছাড়া সবাই ঐক্যমধ্যে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। এই জন্যই খুনি হাসিনা যেভাবে কোনো সেক্টর যে বাকি নাই এমন কোনো কথা না, অত্যাচার এমন জায়গায় নিয়ে গেছে, সেই মানুষের একেবারে 3 নম্বরে নিয়ে গেছে। এই জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে 24 সালের যে আন্দোলনের ফসল, সেটাই আমি মনে করি সেটাই আমাদের আসল ফসল। এই সরকার সংস্কার তেমন কিছু করতে পারে নাই, করার চেষ্টা করতে আছে। আমি মনে করি আমরা যদি নির্বাচিত হই, আমরা এই সংস্কার যদি আমরা থাকে ধীরগতিতে চলতে থাকে, আমরা আসলে এটা পরিপূর্ণভাবে এটা সমাধান করতে পারবো। আমি মনে করি ওই সরকার এখনও ওই সংস্কারের ব্যাপারে পরিপূর্ণভাবে কোনো কাজ করতে পারে নাই, কিন্তু নির্বাচনের ব্যাপারে যতটুকু সম্ভব করার চেষ্টা করছে। আমরা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে বাকিটা আমরা বুঝতে পারবো নির্বাচন কতটুকু করেছে। আমার মনে হয় যে 100% সুষ্ঠু আমি মনে করি। এখন জনগণ ঐক্যবদ্ধ, জনগণের উপরে কোনো শক্তি নেই। যেহেতু জনগণ ঐক্যবদ্ধ, এখানে কোনো পেশি শক্তি, কোনো সন্ত্রাস চাঁদাবাজ এটা কিছু করতে পারবে না। এই যে সরকার আমলে যে আগামীতে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি আশাবাদী? ডক্টর ইউনূস বলছে তো 100% নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা। এই যে অন্য দলেরা বলতেছে নির্বাচনই হবে না, এটা তো আমরা বুঝতে পারছি। আমরা তো সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আমরা বুঝতে পারছি না। কিন্তু এই সরকার আসার পর থেকে গ্রামে যেভাবে চুরি বৃদ্ধি পাইছে, এই যে গতকালকে আমাদের গ্রাম থেকে 3টে গরু চুরি করে নিয়ে গেছে, চুরি ডাকাতি এবং এই যে চিতনাই আর এই যে মারামারি খাটাখাটি একটা শুরু হয়ে গেছে। কিন্তু দেশে কোনো আইন শৃঙ্খলা নাই। আমরা মনে করি আগের সরকারই ভালো ছিল। আগের সরকার ছিল বলা কোনো চুরি ডাকাতি হয়েছে না, গ্রামে কোনো গরু চুরি আসছিল না। আমাদের গ্রাম আমরা খুব শান্তিমতই ছিলাম। এখন নির্বাচন যদি একটা সরকার আসে, তাহলে আশা করা যায় যে এই দেশে শান্তি ফিরে আসতে পারে। এখন তো শান্তিই নেই, আমাদের তো খুব অবস্থা খারাপ, রীতিমতো চলতেই পারতেছি না। অর্থনৈতিক চুরি ডাকাতি, এই যে রাহাজানি চলছে, কোনো আইন শৃঙ্খলা দেখেও দেখে না। আমরা তো মনে করি একটা দল আসুক, ক্ষমতা আসুক। এখন তো যেহেতু আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, আশা করি বিএনপি যদি আসে তাহলে দেশে ঠান্ডা হবে। দেশে একটা ক্ষমতা, একটা দল দরকার আছে, নির্বাচিত একটা সরকার আসুক।
জামাত তো আগে থেকেই খারাপ ছিল, এখনও খারাপই আমরা মনে করি। এছাড়া অন্য রাজনীতি দল সবাই তো ভালোই আছে মোটামুটি। আমরা রাজনীতি হিসাবে মনে করি বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে দেশ হয়তো ঠান্ডা থাকতে পারে, আর যদি এই জামাত ক্ষমতা আসে তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ভবিষ্যতে আপনি কেমন রাজনৈতিক দল দেখতেছেন? একটা ভালো দল আসুক। ভালো দল বলতে তো এখন যেটা আমরা টিভিতে চ্যানেলগুলো দেখতেছি যে বিএনপির পার্সেন্টগুলোই বেশি, তা আশা করি বিএনপি তো ক্ষমতা আসবে আমরা মনে করি। আমরা তো ভোট তো দিতেই হবে, আমরা যেন যে লোক ভালো লোক পাওয়া যায় তাকে আমরা ভোট দিব, ভোট তো দিতেই হবে। এই দেশে আমি একজন নাগরিক, আমার ভোটের অধিকার আছে, আমি দিতেই হবে আমার ভোট। আমি আমার যোগ্য প্রার্থীকে আমি ভোট দিব। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা না করতে দেয়া হয়, তো এইটা নির্বাচনে কোনো বড় ধরনের প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, নির্বাচন পড়তে পারে, কারণ আমরা মনে করি যে আওয়ামী লীগ একটা বৃহৎ দল, বিএনপি একটা বৃহৎ দল, এই দলের মধ্যে সংঘর্ষ না হইয়া এই যে তাদেরকে নিয়ে নির্বাচন করুক। আর যারা দোষী হয়েছে তো দোষী, তো তাদের বিচার হবেই, বিচার হোক। যারা আওয়ামী লীগের মধ্যে নির্দোষ আছে না, তাদেরকে প্রার্থী দিক, 300 আসনের মধ্যে প্রার্থী দেওয়ার অনুমতি দেওয়া হোক। ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আমরা জনগণ চাই। নতুন ভোটে যারা মনোনয়ন ভালো লোক পাইব তাদের ভোট দিবে, উৎসাহভাবে ভোট দিবে। কাকে দিবে এটা যে যুব তারুণ্যরা তাদেরকে পছন্দ করে দিবে। এই নির্বাচনটা যে কতটুকু সুষ্ঠু হবে এটার মধ্যে একটু সংশয় আছে। যেমন যে ভার্সিটির নির্বাচন যেগুলা হয়ে গেছে কিছুদিন পূর্বে, এতে সাংবাদিকরা যে আলোচনা করছে এতে দেখা গেছে যে নির্বাচনের ভাবমূর্তি খুবই খারাপ ছিল। তো এখন জাতীয় সংসদ নির্বাচন যদি এরকমভাবেই হয় তাহলে তো দেশের এটা সুষ্ঠু একটা নির্বাচন হবে বলে এটা আমরা মনে করি না। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন সাহেব ছিলেন, এই দীর্ঘ 25 মাস ওনার আমলে কোনো দুর্নীতি চলে নাই, কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চুরি চামারি রাহাজানি ডাকাতি লুটপাট এগুলা সব হইতেছে। তো ওনারে দায়িত্বে রেখে যে সুষ্ঠু নির্বাচন হবে এটা আমরা আশা করতে পারি না যে সুষ্ঠু নির্বাচন হবে। বিগত যে সরকার ছিল, বিগত সরকার আমলে আপনার দেশের পরিস্থিতি কেমন ছিল? বিগত সরকারের আমলে দেশের পরিস্থিতি তো অনেক উন্নয়ন হয়েছে, হ্যাঁ ভালো ছিল। আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলটা খুবই ভয়ানক, খুবই ভয়াবহ তা বিরাজ করতেছে। হ্যাঁ, দেশের মানুষ এই গুম খুনও হচ্ছে, প্রতিদিনই একটা দুইটা গুম আমরা শুনতে পাইতেছি, এই খবরে আমরা দেখতে পাইতেছি। আওয়ামী লীগ সরকার আমলে শাসন ব্যবস্থা কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। শেখ হাসিনার সরকার মানে এই দেশে কি আবার দরকার আছে? শেখ হাসিনার সরকার তো এই দেশে অনেক উন্নয়ন করছে। তো সাধারণ মানুষ যারা খেটে খাওয়ার মানুষ, এখন আমি উপলব্ধি করতেছি তাই যারা নাকি এই সরকারের আমলে প্রভাবশালী ছিল, বর্তমান সরকারের আমলে যারা মুঠে মজুর ছিল তারাও এখন পয়সার সম্মুখীন হয়েছে শুধু আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে। একটা কথা আমরা বলি যে রাজার ঘরের যে দন এখন বর্তমানে টুনির ঘরেও এই দনেই বিরাজমান, আর বিল্ডিং প্রস্তর এই নিম্ন শ্রেণীর মানুষই বিগত সরকারের আমলে করে গেছে। ভবিষ্যতে আওয়ামী লীগ সরকারের দরকার আছে, কারণ এই দেশকে এগিয়ে নিতে গেলে এই আওয়ামী লীগ সরকারের দরকার আছে। সর্বশেষ আমি এই বলতে চাই, এই সরকারের আন্ডারে যদি সর্বদলীয় একটা সুষ্ঠু নির্বাচন হয় এতে জনসাধারণ এটা প্রমাণ করবে যে কোন সরকার ভালো। কারণ জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সব পার্টি মিলে যদি একটা নির্বাচন হয় তাহলে এই নির্বাচনটাই দেশের মানুষ এটা প্রমাণ করবে যে কোন সরকার ভালো ছিল। এটা ভোটের মাধ্যমে এটা প্রকাশ পাওয়া যাবে। প্রশাসনের ব্যর্থতা অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। সরকার পতনের পর থেকেই তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন এই রাষ্ট্রের দায়িত্ব হাতে নিয়েছিলেন তখন এই দেশ এবং দেশের মানুষের অনেক বড় একটা আশা ছিল। দায়িত্ব অবহেলা বিভিন্ন কারণে আর কি, প্রশাসনের অবহেলা অবশ্যই এর মধ্যে কাজ করে। প্রশাসনকে অবশ্যই সচেতন হতে হবে। রাস্তায় মানুষের জনজীবনকে নিরাপত্তা দেওয়ার জন্য অবশ্যই প্রশাসন সচেতন হওয়া অবশ্যই জরুরি এবং দরকার। অটোরিকশাটা মেন সমস্যা হয়ে গেছে। অটোরিকশাটা এ পরিমাণ বেড়ে গেছে ঢাকা শহরে যে মানুষের জনজীবন মানে পথ চলার মতো আর নাই। মানুষজন স্বাচ্ছন্দ্যে একটু রাস্তায় চলবে, টাইম মতো অফিসে যাবে, সময় মতো অফিস থেকে আসবে এবং অ্যাক্সিডেন্টের থেকে যে একটু ঝুঁকিমুক্ত থাকবে এটার আর সম্ভাবনা নেই, অনেক ঝুঁকি বেড়ে গেছে। আচ্ছা, তারপরে আপনার পুলিশি হিসাবটা হলো যে
দেখেন আসলে অবৈধ গাড়ি অটো রাস্তায় ঠিকই চলছে, তাদেরকে বর্তমান দেখা যাচ্ছে যে ধরে রেকারে দিচ্ছে, আজকে রেকারে দিচ্ছে, দুদিন পরেই তারা 1200 টাকা রেকার ফি দিয়ে আবার রাস্তায় নেমে আসছে। কিন্তু আমরা সরকারকে ট্যাক্স দিয়ে বৈধ গাড়ি নিয়ে রাস্তায় এসেছি, আমাদেরকে অনেক সময় এরকম হয়রানি করা হচ্ছে। আমরা বৈধ গাড়ি নিয়ে রাস্তায় ঠিকমতো চলতে পারতেছি না, অথচ অবৈধ রিক্সা, অটো ভ্যান, অবৈধ অনেক গাড়ি এই ঢাকা শহরে বেদাংশে চলছে, যার যেমন খুশি চলছে। প্রশাসনের ব্যর্থতা, অবশ্যই প্রশাসনের ব্যর্থতা, অবশ্যই এখানে প্রশাসনের ব্যর্থতা আছে। প্রশাসন আসলে এই সরকার পতনের পর থেকেই তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে না, অনেক সময় দায়িত্ব অবহেলা, বিভিন্ন কারণে আর কি। প্রশাসন অবহেলা অবশ্যই এর মধ্যে কাজ করে। প্রশাসনকে অবশ্যই সচেতন হতে হবে, রাস্তায় মানুষের জনজীবনকে নিরাপত্তা দেওয়ার জন্য অবশ্যই প্রশাসন সচেতন হওয়া অবশ্যই জরুরি এবং দরকার। এটা বলার ভাষা আমাদের নেই। আমরা যারা রাস্তায় গাড়ি নিয়ে আসি, যারা পাবলিক গাড়ি নিয়ে আসছি, কেউ বাইক নিয়ে আসছি, ওভারে চালাচ্ছি, অ্যাপসে চালাচ্ছি, কন্টাকে চালাচ্ছি, সিএনজি চালাচ্ছে, রিক্সা যারা চালাচ্ছে, এটা বলার অবকাশ রাখে না যে অভ্যর্থনের আগে অনেক ভালো ছিলাম, যেটা বলার মতো না। আর ওই সরকার পতনের পর থেকে আমাদের এই সেক্টরটার অবস্থা খুবই খারাপ, খুবই বেহাল অবস্থা। শুধু আমাদের বাইক সেক্টর না, সব আমরা যখন বসে থাকি স্ট্যান্ডে অন্য গাড়িওয়ালাদের সাথে আমরা কথা বলতে গেলে দেখা যায় যে সবাই আমরা ইনকামের দিক দিয়ে খুবই অবস্থা খারাপের মধ্যে আছি। আসলে পুলিশ এবং কেউই কারো নিরাপত্তা দিতে পারছে না, সবাই ব্যর্থ। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যার যা নিরাপত্তা তাকে নিয়েই চলতে হচ্ছে। যে যাকে নিরাপত্তা দিয়ে চলতে পারছে উনি একটু ভালো আছে, নিরাপদে আছে। যে যার নিরাপত্তা দিতে পারছে না তার কোনো নিরাপত্তা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন এই রাষ্ট্রের দায়িত্ব হাতে নিয়েছিলেন, তখন এই দেশ এবং দেশের মানুষের অনেক বড় একটা আশা ছিল, অনেক বড় আশায় তারা বুক বেঁধেছিল। ডক্টর ইউনূস এই দেশের ক্ষমতা হাতে নিয়েছে, এই দেশটা অর্থনৈতিকভাবে ভালো হবে, জনজীবন ভালো হবে, মানুষের কর্মসংস্থান ভালো হবে। কিন্তু আসলে বিষয়টা সম্পূর্ণ উল্টো মনে হচ্ছে আর কি। আমরা তো না ভালো নাই ভাই। আমরা চাই এই দেশে অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই, পারলে 2 মাসের ভিতরে একটা নির্বাচন দিয়া ভালো একটা লোক এই দেশে বসাক। দলীয় সরকার না এলে বা এই দেশে মনে করেন অর্ধেক মানুষ মনে করেন না খায় মরে যাবো। 3 মাসের ঘর ভাড়া বাড়িওয়ালা আমার কাছে 3 মাসের ঘর ভাড়া পাইব, আমি এই গাড়ি চালায় মনে করেন ঘর ভাড়াটা পর্যন্ত দিতে পারতাছি না। তাহলে এই যে অর্থনৈতিক সংকটের কারণে তো এই জিনিসটা হইছে। অর্থনৈতিক যদি মনে করেন সবার কাছে থাকতো তাহলে সবাই রাস্তায় বাইরে দিত। দলীয় সরকার আইলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা আল্লাহ মনে করেন যে এই অর্থনীতিটা মানে কাটায় নিব। দলীয় সরকার না এলে বা এই দেশে মনে করেন অর্ধেক মানুষ মনে করেন না খায় মরে যাবো। এই যেরকম আমি গাড়ি চালাই, আমি আজকে মনে করেন 2 মাস ধরে মনে করেন বেতন পাই না। আমার সংসারটা কীভাবে চলে, আমার ছেলে মেয়েটি কীভাবে চলে, আমি কিভাবে চলি কোন? এখন মনে করেন 1500 টাকা কামাইলে বাজারে যদি 1500 টাকা লয়ে যায় তারা 200 টাকা শর্ট পড়ে। আমাদের তো কোনো ইনকাম নাই, আমরা তো মনে করেন মরে যেতেছি। সাধারণ জনগণ যারা নিয়ে এই শ্রমজীবী লোক তারা তো মনে করেন না খায় মরে। এই রিক্সাওয়ালারা দেখেন, একটা রিক্সাওয়ালা কইতে পারবো না আমি 200 টাকা বেতন বেশি। আমি এখন সিএনজি চালাই, আগে বাস চালাইতাম। এই সিএনজি চালাই 3 মাস ধরে মনে করেন যে বেতন পাই না, ঘর ভাড়া দিতে পারি না, বাড়িতে একটা টাকা বাড়াইতে পারি না। তাহলে মনে করেন আমার ফ্যামিলিটা কীভাবে চলে ভাই? আজকে যদি একটা রাজনৈতিক সরকার থাকতো দেশে, তো দেশের শান্তি কামনা সবই ফিরাইত। এই দেশটা তো মনে করেন এখন তো মনে করেন এই দেশের তো গার্জিয়ান কেউ নাই। এক ডক্টর ইউনূস স্যার, উনি তো মনে করেন ওনার কথা তো কেউ মানতেছেই না। তাইলে উনি এই দেশে থাকার চেয়ে না থাকাই ভালো। উনি যদি মনে করেন আজকে যদি ওনার কথা মানতো তাইলে বাংলার মানুষ মনে করেন দেন না খায় থাকতে হইতো না। কেউ তো মানতেছে না, এই দখল করে লাইতেছে, এই লয়ে যেতেছে গা, এই খায়া ফালাইতেছে, এই আওয়ামী লীগ করে, ওই লোক বিএনপি করে, ওই জামাতে ইসলাম করে, ওই জাতীয় পার্টি করে। আমি আওয়ামী লীগ করছি, আমি মানুষ না? ওই জাতীয় পার্টি করছে মানুষ না? এই জামাতে ইসলাম করছে মানুষ না? আমরা তো বাংলার জনগণে, আমরা তো বাংলার নাগরিক। তাহলে মনে করেন আমরা কেন মনে করেন আমরা কেন রাস্তাঘাটে মনে করেন শান্তিমতো চলতে পারবো না? আমরা তো এটা স্বাধীন দেশে আমরা থাকি, এই দেশটা স্বাধীন দেশ। স্বাধীন দেশে কেন আমরা এই স্বাধীনভাবে চলতে পারবো না? মনে করেন এই যে 5ই আগস্টের পরে কোনো একটা লোক বলতে পারবে না যে মনে করেন আমি ভালো আছি। সবাই খারাপ আছে ভাই,
আমরা ভালো নাই, আমরা বহুত খারাপ আছি। আজকে যদি মনে করেন আমার কর্ম থাকতো বা কর্মতে গিয়ে মনে করি 10টা টাকা ইনকাম করে আনতে পারতাম, তাহলে আমরা ভালো থাকতাম। আমরা তো না ভালো নাই ভাই। আমরা চাই এই দেশে অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই, পারলে 2 মাসের ভিতরে একটা নির্বাচন দিয়া ভালো একটা লোক এই দেশে বসাক, এটাই আমরা চাই। আমরা বাংলার জনগণের কাছে আর কিছু চাই না। আমরা একটা জিনিসই চাই, এই দেশে ভালো একটা লোক যাতে এই দেশটা ভালো জায়গায় নিয়ে যাইতে পারে। যেরকম শেখ হাসিনায় বহুত কিছু করছে এই দেশে, একটা মানুষ বহুত উন্নতি করছে, উন্নতি করছে, একটু দুর্নীতিও হয়েছে ভাই। উন্নতি না হইলে গেলাম দুর্নীতি হয় না, আর দুর্নীতি না হইলে গেলাম উন্নতি হয় না। আপনি এই যে তো মনে করেন কাজ করছেন, উড়াল সেতু, পদ্মা সেতু, তারপরে মেট্রো রেল, এই কর্ণফুলী টানেল, এই বাংলা এই যে এই কি একটা বিদ্যুৎ কেন্দ্র জানি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি তো একটা সরকার কইরা গেছে, উন্নতি করেছে। রাস্তা ঘাট, কালভার্ট, ব্রিজ, মনে করেন যেটা 1 লাইনের ব্রিজ ছিল এটা 8 লাইনের হয়েছে, 4 লাইনের ব্রিজ হয়েছে। এই দেখা গেছে কি রুট ছিল মনে করেন 1 লাইন, এটা হয়েছে 8 লাইন। এটা উন্নত হয় নাই। এই উন্নতি হইতে গেলে এটার কমিশন পাইলে তো, এটার কমিশন পাই তো মনে করেন একটা মানুষ কোটিপতি হয়ে যায়। এই যে টাকা নাই, টাকা নিচে কারা পাচার করছে, এই দেশেতে কারা পাচার করছে, তারা মানে যারা এই দেশে যারা মনে করেন যে এই প্রতাপশালী ছিল, তারাই দেশেতে পাচার করছে। ভাই আমাদের ইনকামও নাই, আমাদের ব্যাংক ব্যালেন্সও নাই, আমরা ব্যাংকের খবরও রাখি না, কেননা আমাদের ব্যাংকে তো কোনো টাকা নাই, আমাদের তো কোনো ইনকাম নাই। আমাদের সংসার মানে আমাদের সংসার দিন আনি দিন খাই, মনে করেন আমাদের সংসার পালতে আমাদের কষ্ট, তো আমরা মনে করেন আমরা ব্যাংক ব্যালেন্স কমো করতে। এটা শিল্পপতিরা করছে ব্যাংক ব্যালেন্স, শিল্পপতিরাই মনে করেন লুট করে লেগে গেছে। এটা মনে করেন বাংলাদেশ যে সাধারণ জনগণের অন্য কোনো হাত নাই, এনে জন্য মনে করেন এরা কেন জানেও না, বুঝতে ভাই বোঝেন নাই। মনে করেন আজকে মনে করেন আওয়ামী লীগ কত উন্নত করে গেছে, তারপরও কি হয়ে গেছে এই দেশেতে স্বৈরাচারে পলাইতে হয়েছে, আপনি ভালো করবেন, এই বাংলাদেশের জনগণ এটা ভালো মনে করবো না। এই হাসিনা এত উন্নত করছে, হ্যাঁ স্বৈরাচার হয়ে গেছে গা। জামাতে ইসলাম আইব, হ্যাঁ উন্নত করবো, তারও একদিন স্বৈরাচার বানাই দেব। বিএনপি আইব, বইব, তারও একজন স্বৈরাচার বানাই দেবো। কি লেগেছে, বাংলা জনগণ একজনের মন একরকম, বুঝছেন। আমার চাহিদা জীবনও আপনি দিয়া পুরাইতে পারবেন না, এটি হচ্ছে বাংলাদেশ। এই যে মনে করেন আওয়ামী লীগের আমলে দেখছি যে চাল ডাল অনেক কিছু দিছে, অন্ত এটা গরিব মানুষ পাইতেছে না। আমরা অগো কাছে দৌড়ানোর মতন আমার কাছে সময় ছিল না, বুঝছেন। আর যদি সময় থাকতো তাহলে আমরাও পাইতাম, আমরা পাই নাই। এই যে একটি বাড়ি একটি খামার, এই গরিবের বাসস্থান, তারপরে লেগিয়া এই যে এই বিধবা ভাতা, স্কুলের ভাতা, অনেক ভাতা পাইছে গেলাম পোলাবে, অহন গেলাম এই ভাতাটা পাইতেছে না। তাহলে এই জিনিসটা সংকটে খারাইছে না, এটা গার্জিয়ানের সংকট হয়ে গেছে গা। এই মহল্লার যারা তাই হেরাই কিছু পায় না, যারা 5 তালা 10 তালা বাড়ি আছে হেরাই করে নামটা, ওইটা তো আর দেখবো না কেউ, এটা শুনে মানুষ দেখে। 3 বছরের মতো এটা ফেলাইছে, হলো যারা ময়লা টানে হেরা ওই ইট পায়, ওই ইটগুলো ফেলাই দিছে। আর রাস্তা তো 3-4 বছরের মতো এরকম নষ্ট, বাজেট আসে আর কন্ট্রাক্টররা খায় জায়গা। হ্যাঁ আওয়ামী লীগের আমল থেকে এই নষ্ট। পানি বাদলে এই জায়গা তো চলাই যায় না, সবচেয়ে নোংরা পানি এই জায়গায় চলে। এই পানি শরীরে লাগলে শরীর খাও যায়, ঘাও হয়ে যায়, মাঝে মাঝে আটকে যায়। মানে কয়েকদিন আগে বর্ষা হয়েছিল, এই জায়গায় এক বাস আটকে গেছিল, অ্যাক্সিডেন্টও হয়, খুব অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি ব্রেক করলে পিছনে গাড়ি ধাম করে মেরে দেয়। হ্যাঁ, আর গাড়ি অনেক ধীরে চলে। যখন পানি হয় এই জায়গাতে পানি সরে না, এই যে পানি জমে যায়, পানি জমে আরো নষ্ট হয়ে যায়, কত মানুষ মরছে। আগে রাস্তা ঠিক করা লাগবে, রং করতেছে, রং এটা হুদাহুদি, এটার কোনো কাজ আছে? মানুষ চলতে পারে না, রং করে বসে রয়েছে, এটার ফালতু কাজ, টাকা নষ্ট করতেছে। তো সে 26 জানুয়ারি গেছে কোন জায়গায়, সেই
এই 7 দিন গেছে কোন জায়গায়, এখন 7 দিন নিয়ে পাগল হয়ে গেছে। রাস্তায় মানুষ চলতে পারে না, এটা দেয় না, মানুষ বাটে নেয় ভাত, আমরা 60 গাইতে বয়ে রয়েছি। আগে রাস্তার কাজটা করা উচিত ছিল, তারপর রংটা যদি করতো, তাহলে আগে রাস্তার কাজ যদি করতো তারপর হচ্ছে আপনার রংটা বেশি প্রয়োজন ছিল। মানুষের যাতায়াতে অসংখ্য দুর্ভোগ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এই যে আশেপাশে কাদা খাদা অনেক মনে করেন যে সাফার করতেছেন। আমি মনে করি সরকারের এই বিষয়টা অবশ্যই বিবেচনা করা দরকার ছিল, আগে রাস্তার কাজটা করতো, তারপর যদি রং করতো অবশ্যই আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, সরকার আমরা সবসময় দেখছি আগে মনে করেন যেটা আমাদের প্রয়োজনীয় বিষয় সেটা আসলে করে না সরকার, যেটা অপ্রয়োজনীয় বিষয় সেটাই করে। রংটার চেয়ে আমি মনে করি যে রাস্তার কাজটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। এই যে ময়লা আবর্জনা যেগুলো আছে এগুলো রাস্তার থেকে সরানো বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আগে করা উচিত ছিল বলে আমি মনে করি। রাস্তাঘাটের কাজ করতে পারবো কেমনে? সরকার মানে সব দলেই লাগিয়ে পড়ছে, এ দাবি ও দাবি। এই রাস্তার কাজ আগে করা লাগবে, রং কাটা জরুরি না। রং বেশি করলে পারে ওইটা কাজে রাখতে চাই। এই রাস্তা মানুষ সুন্দরভাবে চললে সরকারের প্রশাসন করবো। এর দেশে রাস্তাঘাট ভালো থাকলেই শান্তি। এই পাথর এরা বছরে বছর ভাড়া ছেড়ে দেয়, এরা বছরে বছর ব্যবসা 6 মাসের উপর রইব, ব্যবসায়ী ব্যবসা যে এই ব্যবসা করে না। গরিবের আর শান্তি হবে না, গরিবের শান্তি হবে না, কোনোদিন হবে না। এইটা জরুরি, এইটা জরুরি। ওই রঙের ওই হলো একটা ডিজিন, ওই ডিজিন আমগো লাগে না, পেটে ভাত লাগে, আমগো পেটে ভাত লাগে। হ্যাঁ, ওই রং করে হ্যাঁ ব্যবসায়ী নিয়ে বাউচার দেখাইব, 20,000 টাকা খরচ করবো, 20 লাখ টাকা খাড়া করাইব, 10 লাখ টাকা দিয়ে কাম আনছে, ওই একবারে গিয়ে 20 লাখ উড়াইলে হ্যাঁগুলো এই ব্যবসা। এখানে চলতে ফিরতে সব দিকে সমস্যা। রিক্সাটা যদি হয়, আবার জনগণ যদি রিক্সা থাকতো, হুট করে গেলে তো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা আছে, রিক্স হয়ে দাঁড়ায়। এরকম তো অনেকদিন ধরেই দেখতেছি, একবারে সবচেয়ে খারাপ অবস্থা আছে, বেতাল অবস্থা। এটা আসলে ইমার্জেন্সি ভাবে দায়িত্ব নিয়ে এটা কাজ করা উচিত, এটা জরুরি দরকার, এটা সবচেয়ে আগে দরকার, তারপরে ওটা পরে। ওটা শুধু দেখানোর জন্য, কিন্তু এটা হলো আসলে অরিজিনাল কাজের জন্য আমাদের এটা দরকার, মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ জায়গা। এটা তো রাস্তা তো মেইন রোড। ভবিষ্যতে আওয়ামী লীগ সরকারের দরকার আছে, কারণ এই দেশকে এগিয়ে নিতে গেলে এই আওয়ামী লীগ সরকারের দরকার আছে। 14 বছর আমলে যে সরকার যে উন্নতটা করতে গেছে, উন্নত সরকার করতে পারতো না। আমরা মনে করি আগে সরকারই ভালো ছিল, আগে সরকার ছিল বলা কোনো চুরি ডাকাতি হয়েছে না, গ্রামে কোনো গরু চুরি আসছিল না, আমাদের গ্রাম আমরা খুব শান্তি মতোই ছিলাম। কোনো তার নেতা কর্মীরা তারে খারাপ বানাইছে, আর আসলে শেখ হাসিনা কোনো খারাপ কিছু করে নাই। বিগত সরকারের আমলে এই দেশের পরিস্থিতি তো অনেক অনেক উন্নয়ন হয়েছে, হ্যাঁ ভালো ছিল। শেখ হাসিনার সরকার আপনার দেশের জনগণের জন্য দরকার আছে কিনা? হ্যাঁ, দরকার ছিল। মানে আমরা কেটে পড়ে মানুষ এই যে এখন কীটনাশকের দাম বাড়ায় দিছে, এই যে কীটনাশক দিতে পারতেছে না, 10 বার ওষুধ দিলেও কোনো কাজ করতেছে না। এখন ধানের যে ফসল ধরছে, ফসল তো শেষ হয় না। আগে তো এই সরকার আমলে জবাব দিয়ে আসছিল, তো আমরা জবাব দিই কোনো লোকের কাছে যাইতে পারি না, কোনো কৃষকের অফিসাররা কোনো মাঠও আসে না। আমরা যে ধান নষ্ট হয়ে যাচ্ছে এই ক্ষেত ফুকে খায়া ফেলতে আছে, এই কৃষকরা এই যে কৃষক অফিসাররা কেন্দ্র বসে এরা বেতন সরকারি বেতন দিচ্ছে, কোনো জবাব দিই নাই। শেখ হাসিনার সরকার তো এই দেশে অনেক অনেক উন্নয়ন করছে। আওয়ামী লীগ একটা বড় দল, আমরা মনে করি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনটা করা সব দলের কাম্য। আওয়ামী লীগ বলতে না থাকলে নির্বাচন বলতে কাউন্টার হবে না। কারণটা কি জানেন, আওয়ামী লীগ একটা দল, বিএনপি একটা দল, জামাতও একটা দল, অনেকটি দল আছে। অনেক দল মানে কাউন্টারের মধ্যে বিএনপি আর আওয়ামী লীগে কাউন্টার হয়। ওই দল যদি না থাকে তাহলে নির্বাচন অত বেশি একটা কাউন্টার হবে না। আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আমরা জনগণ চাই। দরকার তো অবশ্যই আছে। সে তো নেত্রী খুব খারাপ ছিল না, খুব ভালো একটা নেত্রী ছিল, কিন্তু তারা খারাপ বানিয়েছে তার দলের লোকেরা, সেটা তার আমরা বলে যেতেন। আওয়ামী লীগকে বলতে এবার চাই যে এটাই বলতে চাই, চিনি গেছে গা, আশা করি যদি নাও দাঁড়ায় কোনো একবার এসে আবার যেভাবে দাঁড়াইতে পারে এই আশাই আমরা বিশ্বাস। এই দেশে যে অহন যে মানুষের চাঁদাবাজি করতেছে, দেখা গেছে কি এই দেশের একটা গার্জিয়ান নাই। এই দেশের যদি একটা গার্জিয়ান থাকতো তাইলে এই চাঁদাবাজিটা হইতো না। মনে করেন এই দেশটা যদি বাংলাদেশটা সর্বদল মিলা যদি একটা নির্বাচনে আসে, দেশটা সুন্দর হইব, মানুষ সুন্দর চলবো, মানুষে মনে করেন ভালো কর্মস্থান পাইব, মিল ফ্যাক্টরি চলবো। এখন তো মনে করেন যে হাজার হাজার মিল ফ্যাক্টরি মনে করেন বন্ধ, হাজার হাজার মানে কর্মচারী শ্রমিক কাজ ছাড়া। তাদের কাজ পাইতে হইলে ভালো একটা সরকার দরকার, ভালো একটা মানুষ দরকার। ভালো একটা মানুষ এলে এই দেশের যত খারাপ মানুষ আছে সব মানুষকে মনে করেন একটা মানুষই ভালো করতে পারে। আর যদি দেখা গেছে কি মনে করেন আমি ক্ষমতা আইলাম, আমার দলের লোক এত বছর খাইছে না, অহন খাইব, এডি করলে ভাই মনে করেন দেশে এই মানে যে শান্তি একটা কামনা করছিলাম এই শান্তিটা আর হবে না, এর চেয়ে খারাপ হইতে পারে। এই দেশটারে মনে করেন যে অনেক মানুষে অনেক কিছু করছে, কিন্তু আমরা শ্রমিক, আমরা গাড়ি চালায় ভাত খাই,
কিন্তু দেখা গেছে কি আগে মনে করেন যে 200-500 টাকা পাইতাম, এখন 13 দিন গাড়ি চালাইলেও মনে করেন যে 500 টাকা মনে করেন যোগাইতে পারি না, বাড়িওয়ালার ঘর ভাড়া দিতে পারতেছি না, বাড়িওয়ালা দেখা গেছে কি ঠিক মতো মনে করেন বাজার করে খাইতে পারতেছি না, বাজারে যাইতেছি মনে করেন যেটা ইনকাম করি তার চেয়ে দ্বিগুণ টাকা লাগে বাজারে। তাহলে আমরা এখন সাধারণ জনগণ আমরা কার কাছে যাবো, আমরা কই যাবো, আমরা কার কাছে গিয়া খারামো? আমাদেরকে একটা যদি বাংলার জনগণে যদি আমাদেরকে ভালো একটা মানুষ দেয় তাইলে মনে করেন আমরা শান্তি। নির্বাচনে মনে করেন ভালো একটা সরকার চাই আমরা, যাতে ইসলাম, শান্তি, দেখা গেছে কি চাঁদাবাজি, এই দেখা গেছে খুন, ডাহাতি, ছিনতাই, এইগুলি যেন মনে করেন বাংলাদেশেতে একবারে নির্মূল হয়ে যায়, একবারে বন্ধ হয়ে যায়। আমরা এরকম একটা সরকার চাই। এই দেশে যে অহন যে মানুষের চাঁদাবাজি করতেছে, দেখা গেছে কি এই দেশের একটা গার্জিয়ান নাই। এই দেশের যদি একটা গার্জিয়ান থাকতো তাইলে এই চাঁদাবাজিটা হইতো না। এই দেশের গার্জিয়ান নাই বিদায় এখন মনে করেন এই মানুষ যে যেমনে পারে এমনি মনে করেন লুট ফাট করে খাইতেছে। এই যে চাঁদাবাজি মাদাবাজি কত কিছু হইতেছে আমার চোখের সামনেই আমরা দেখতেছি, আমরা কিছু কইতে পারতেছি না। আমরা যদি বলতে পারতাম তাইলে তো মনে করেন যে এই চাঁদাবাজিটা হইতো না। দেখা গেছে কি আমরা তো মনে করেন এখন মনে করেন এই কিছু চাঁদাবাজদের কাছে আমরা জিম্মি হয়ে রয়েছি। আমরা জিম্মি হওয়ার কারণে মনে করেন আমরা কিছু বলতে পারতেছি না। আজকে এখন আমরা একটা কিছু বলবো, কতক্ষণ পরে মনে করেন আমার একা পাই আয়া জব করে থুয়ে যাবো। আমরা কিভাবে মনে করেন আমরা সাধারণ শ্রমিক, কেউ এই যে কেউ প্রাইভেট চালায়, কেউ রিক্সা চালায়, কেউ সিএনজি চালায়, কেউ বাস চালায়। আমরা এই যে কতজন মানুষ দেন এনে আমরা শ্রমিকের ঊর্ধ্বে কেউ নাই, এনে চাঁদাবাজও নাই, ছিনতাইকারও নাই, ডাকাতও নাই। আমরা কোনো সব শ্রমিক, আমরা কর্ম করে খাই। যারা এলাকায় চাঁদাবাজি করে, ছিনতাই করে, ডাকাতি করে, দেখা গেছে কি এই ফিটিং ফাটিং খায়, এরা তো মনে করেন এরা হইছে আলাদা একটা মানুষ, বুঝছেন? এরা হইলেও গিয়ে মনে করেন এই এলাকার জঘন্য এক ধরনের কালচার, বুঝছেন? এই কালচার সরাইতে হইলে আমাদের ভালো একটা সরকার দরকার। ডক্টর ইউনূস দেশ পরিচালনা ব্যর্থর মতন তো লাগতেছে। যদি উনি ঠিক থাকতো তাহলে এই দেশে চাঁদাবাজি হইতো না, এই দেশে ডাকাতি হইতো না, এই দেশে মনে করেন ছিনতাই হইতো না, এই দেশে দর্শন হইতো না। এই যে কয়দিন আগে এই পূর্ব অঞ্চলে কোন জায়গায় জানি মনে করেন একটা স্কুল ছাত্রীরা মনে করেন দর্শন করছে। এই দর্শন করার পরে মনে করেন যে এই লাগছে। উনি যদি মনে করেন ঠিকঠাক মতন মনে করেন দেন দেশটা পরিচালনা করতে পারতো তাহলে আমাদের আর কোনো সরকারের দরকার ছিল না। উনি তো অক্ষম। উনি এক দিকটা দেখতে গিয়ে আরেক দিকটা মনে করেন সাগর হয়ে যেতেছে, আরেক দিকটা মনে করেন দেখতে গিয়ে আরেক দিকে সাগর হয়ে যেতেছে। এইভাবে দাদা দেশ চালানো যাবে না। আর এইভাবে বাংলাদেশের জনগণ এইটা মাইনেও নিব না। মনে করেন 3 ভাগ মানবো, 6 ভাগ মনে করেন মানা করব। তাহলে মনে করেন যে উনি তো যদি এই আইনের তৎপরতা মনে করেন ভালোভাবে দেখতো, এই আইনটারে মনে করেন ভালোভাবে দেখতো, তাইলে এই দেশে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, এই দেখা গেছে কি নারী নির্যাতন, শিশু নির্যাতন এটি আর হইতো না। উনি তো পারতেছে না, একা মানুষ, ওনার কথা তো কেউ শুনতেছে না। ওনার কথা শুনলে তো মনে করেন আজকে বাংলাদেশটা মনে করেন মানে স্বর্ণ দিয়া বান্ধানের কথা। ওনার কথাটা শুনতে গেলে ওনারে তো আল্লাহ অনেক দিছে, ওনার তো আর টাকা পয়সার দরকার নেই। তাইলে মনে করেন যে ওনার কথা তো কেউ শুনতেছে না। ওনারে ব্যবহার করে মানুষে মনে করেন হাজার হাজার কোটি কোটি টাকা চাঁদাবাজি করে লইয়ে দিতেছে। তাহলে ওনার তো এটা বদলাম হইতেছে। উনি তো একজন ভদ্র মানুষ। আমার জীবনে আমি একবার ভোট দিছি, তারপরে আর ভোট দিতে পারি নাই। হয়তো ভোট হয়ে গেছে বা মনে করেন ভোট দিয়া ফেলাইছে, এরকমই কিছু হয়েছে, বুঝছেন? আমরা একবারই ভোট দিতে পারছি, আমরা মানে 2 বার ভোট দিতে পারি নাই এই 16 বছরে। এইবার যদি পছন্দের প্রার্থী হয় তা ইনশাল্লাহ আমরা ভোট দিতে যাব। আমরা সবাই ভোট দিতে যাব। যদি মনে করেন জনগণের পক্ষে, জনগণের স্বার্থে যদি একটা লোক কাজ করে তাহলে তার পিছনে আমরা মনে করেন আমরা জীবন দিয়ে কাজ করব। যদি দেখা গেছে বিএনপি, আওয়ামী লীগ যা করে গেছে, তারা যদি এমন নতুন একটা সরকারে যদি তাই করে, তাদেরকে তো মনে করেন বাংলার জনগণ মাইনে নিব না।
একটা ভালো কিছু সরকার আসুক, দেশ ভালোভাবে পরিচালনা করুক, সেটা কিন্তু আমরা চাইছি। এইরকম যে উন্নয়ন, দেশকে উন্নয়ন প্রকল্পে নিয়ে গেছে দেশ শেখ হাসিনা, এটা বলার মতো না। এই জন্য কিন্তু ওনাকে পাঠিয়ে দিছে। কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে যে আসুক, উনা দেশে ফিরে আসুক, নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হইলে আবার আমরা দেশে নিয়ে আসবো ওনাকে। আগামী নির্বাচনে যে পরিকল্পনা দেশকে নির্বাচনে নিচ্ছে, অন্যান্য দলগুলা যা করতেছে, মানে আওয়ামী লীগের পক্ষে তো নাই, এই দলগুলা নাই। আর সাধারণ জনগণ দলের প্রতি আগ্রহ, ইচ্ছা আছে যে আমরা শেখ হাসিনা আসুক, দেশকে আবার সুন্দরভাবে পরিচালনা করুক, সেটা কিন্তু আমরাও চাই। আমরা সাধারণ মানুষ, একবারে সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ, আমরাও সেটাই চাই যে দেশের জন্য একটা ভালো কিছু সরকার আসুক, দেশ ভালোভাবে পরিচালনা করুক, সেটা কিন্তু আমরা চাইছি। আর বিষয়টা বিগত দিনগুলো যে সরকার চালাচ্ছে, যেভাবে পরিচালনা করছে, এইরকম পরিচালনা বোধহয় আর জীবনে আমরা দেখি না, দেখি সন্দেহজনক। এইরকম যে উন্নয়ন, দেশকে উন্নয়ন প্রকল্পে নিয়ে গেছে দেশ শেখ হাসিনা, এটা বলার মতো না। এটা আমরা সাধারণ মানুষ খুব শান্তি শৃঙ্খলাভাবে পাচ্ছি। কিন্তু আজকে এই সরকারকে পতন করে 5 তারিখে যে বাহিরে পাঠাই দিছে, আমরা জনগণ পাঠাইছে না, পাঠাইছে অন্য অন্য দলীয় যারা দল করে তারা দল করে পাঠিয়ে দিছে যে ওনার চলে গেলে ওরা স্বাধীনভাবে দেশটাকে এই চালাইতে পারে, মানে সাধারণভাবে হেরার মন মতো চালাইতে পারে। এই জন্য কিন্তু ওনাকে পাঠিয়ে দিছে। কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে যে আসুক, উনা দেশে ফিরে আসুক, নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হইলে আবার আমরা দেশে নিয়ে আসবো ওনাকে। যদি দেশে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমরা নিয়ে আসবো, আমাদের তো কোনো প্রবলেম না। কারণ আমরা তখন অস্থিরতা ভুগতেছি, সাধারণ মানুষ অস্থিরতা ভুগতেছি, কোনো কিছু করতে পারতেছে না, সাধারণ মানুষ কাজকর্ম করতে পারতেছে না, একটা এই ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। দেশকে চাঁদাবাজি, এই ব্যবসা বাণিজ্য করতে গেলে চাঁদা দিতে হয়, তাদেরকে বলতে হয় যে চাঁদা দিতে হবে, দিলে ব্যবসা করতে পারবা। কিংবা একটা কিছু করতে গেলেও ওরা দাবি করে বসে যেটা দিতে হবে আমাদেরকে, নাহলে আমরা তোমাদেরকে এটা করতে দেবো না। তো সাধারণ মানুষ তো হয়রানি ভুগতেছে। তো এই হয়রানি থেকে মুক্ত হওয়ার জন্য, দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য শেখ হাসিনা দেশে আসুক, বা সুষ্ঠু নির্বাচন হোক। হইলে তো ক্ষমতাকার জনগণ কাকে চাচ্ছে? আমরা সাধারণ জনগণ চাচ্ছি যে শেখ হাসিনা আসুক, দেশ নির্বাচন সুন্দর করে পরিচালনা করা হোক, তাহলে আমরা শান্তি। সরকার দেশ পরিচালনা করছিল, এমনকি যখন ওনা ইস্তফা করছিল, যে এই কাগজটি তেমন পর্যন্ত আমাদেরকে সাধারণ জনগণ পর্যন্ত শুনতে পাই না যে এখন পর্যন্ত ওনার কাগজটা পাইছে। কিন্তু সাধারণ জনগণ এখন পর্যন্ত পাচ্ছে না, কাগজটা শুনতেও পাচ্ছে না। কিন্তু ওনারা বলতেছে ঠিকই যে সরকার এই পদত্যাগ কপি জমা দিয়ে ওনারা চলে গেছে। এটা তো মিথ্যা, এটা তো আমরা বাস্তবে পাচ্ছি না। বাস্তবে সাধারণ জনগণ পাচ্ছি না তো আমরা। তাইলে এটা হয়তো একজনকে হয়রানি করা ঠিক হচ্ছে, এটা তো অন্যায় করা হচ্ছে। বিষয়টা হচ্ছে যদিও শেখ হাসিনা পতন হয়ে থাকে, পদত্যাগ করে থাকে, তাহলে এটা প্রমাণটা করুক, তাহলে তো আমরা বাস্তবায়ন হতে পারি যে না, শেখ হাসিনা তো এরকম করতেই পারে না, পদত্যাগ করতেই পারে না, করছেও না। সুতরাং করছে না যেহেতু, তো ওনাকে বর্তমানে এখন সরকার আছে না নাই, সেই আবদারটা হলো আমাদের সাধারণ জনগণ, যে ওনাদের সরকার থাকে তাইলে ওনা আসতে পারে না। কারণটা কি? ওনাকে নিয়ে আসার জন্য আমরা কি এই দল যারা করে কিংবা বিদলী যারা আছে তারা তো নিয়ে আসতে পারে, যে আসুক, দেশে আসুক, প্রমাণটা হোক, সেটা কি হইতে পারে না? বাস্তবায়ন করার জন্য আসতে পারে না? তাই নিয়ে আসলে তো সবচেয়ে বেস্ট হয়। আমরা সেটাই চাচ্ছি যে সামনে সত্যরা যদি সামনে আসে, তাহলে আমরা সাধারণ জনগণ শান্তি, কারণ দেশ সুন্দরভাবে পরিচালনা হবে। আর এখন যে পরিচালনা হচ্ছে, এটা তো পরিচালনা হচ্ছে না, এটা তো রাজাকারি করা হচ্ছে, দেশকে ধ্বংসের মূলে নিয়ে গেছে। ওরা যা চাচ্ছে যে দেশটাকে ধ্বংসের মূলে নিয়ে যায়, সেটাই চাচ্ছে। দেশের মানুষ শান্তি শৃঙ্খলাভাবে থাকুক, সেটা চাচ্ছে না তারা। দেশকে শান্তি শৃঙ্খলা রাখতে হয়, তাইলে আবার শেখ হাসিনাকে দরকার, প্রয়োজন। আমরা সাধারণ জনগণের প্রয়োজন শেখ হাসিনা আসুক, তাইলে আমরা শান্তি। শেখ হাসিনা আসুক, নির্বাচন হোক, তাইলে বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবেন যে আমরা কি চাচ্ছি, সাধারণ জনগণ কি চাচ্ছি। আমরা শেখ হাসিনা আসলে ভালো হয় না মন্দ হয় সেটা দেখেন নাকি? মাজারটা বাংলাদেশে সঠিক না। মোল্লা মরলে কি তো হয়? মোল্লা মরলে তো মাজার হয় না, পাগল মরলে মাজার হয়। আমার বিধানে এইসব কোনো বিধান না, এটা আমার কাছে খারাপ লাগবে। তা সে যত ক্রমের এই গুণাগারটা হোক বা এইটা হোক, তার বিচারে মারি একমাত্র উপরুল্লাহ, একমাত্র মালিক। তাছাড়া তো আর কোনো বলার মতো না। এই কাজটা তারা সঠিক করে না, হইল না তাদের যখন হইল না, তাহলে তরিকাবন্দি মানুষ যে তারা তো তারারে সারা ঘৃণা করে, তারা নাকচ করে। এটা তারা সঠিক না, এইটা তো সঠিক না, এই কাজটা করা এটা সঠিক না। এই মাজারটা বাংলাদেশে সঠিক না। ধরেন যে মোল্লা মরলে কি তো হয়? মোল্লা মরলে তো মাজার হয় না, আরো আবার পাগল মরলে মাজার হয়।
পাগলের ভিতরে যদি কোনো কিছু না থাকে তাহলে এটা মাজার হইল কেরে আমার কথাটা ওইটা আমার বিধানে এইসব কোনো বিধান না আমার তরিকা কাউরে কষ্ট দেওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না একজনের মারা যাবে না একজনের হক কাটিয়ে খাওয়া যাবে না না এটা তো আইনের মতো আসে না এটা আপনার গায়ের দুধে করছেন এটা তো আর কোনো আইনের বিধান না লাস্টের গুড়টাকে যে উঠানো এটা কোনো আইনের বিধান না এটা আপনার শক্তি আছে তাহলে শক্তির গৌরবে করছেন তাহলে এটা কি আইন দিছে না যে গুরুস্থান থেকে মানুষ তুলে লাগ তো এইভাবে যদি আইন থাকতো তাহলে তো বুড়ি বুড়ি তুলে হলো অতকাল আছেন না অতকাল কেন হইল না উনি যদি খারাপ থেকে থাকতো তাহলে জীবিত থাকতে তাহলে আইনের ব্যবস্থা নিত তখন যখন সে যখন মৃত্যু হয়ে গেছে তাহলে তখন তার আর কোনো একমাত্র তার মালিক হলো আল্লাহ বিচারের মালিক আল্লাহ মানুষ এর বিচারের মালিক না আন্তাজি কথা বলা যেত না আমি মূর্খ মানুষ আন্তাজি কথা বলতে পারতাম না আমার হইলো দেন একজনের হক নষ্ট করেন নাই একজনের কষ্ট দেওয়ার নাই বদত একজনের অযথা একজনের তারে কষ্ট দেওয়াটা ঠিক না আমরা আওয়ামী লীগ করি না বিএনপি করি কিন্তু বিএনপি করলে লাভ হবো কি আওয়ামী লীগ আমলে 60 টাকা খাইছি 69 টাকা খাইতো লাভ কি সে চুরি করিয়া গেছে হে চোরের তন্ত্র আরেক চোর আইছে আগে ভালো হয়েছিলাম 2000 টাকা পাউট যায় এখন নাই এই টাকা নাই পকেটে 5 আগস্টের আগে অনেক ভালো ছিল আর এখনো খুব খারাপ আছে আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিল এখন ভোট দিমু আল্লাহর রাস্তায় যাই ভারে ভোট দিমু সব জিনিসপত্রের দাম বাড়ছে উপদেষ্টারা তো বলে কমছে তারা তো এসির মধ্যে থাকে তারা তো বাস্তবটা দেখে না আমরা থাকি মাঠে আমরা বাস্তবটা দেখি সর্বপ্রতিষ্ঠানে এখনও স্বৈরাচার রয়ে গেছে বিআরটি অফিসে ভূমি অফিসে সরকারি এখনও কোনো প্রতিষ্ঠান নাই যেখানে অনিয়ম দুর্নীতি না হইতেছে সাধারণ মানুষ কি ভালো আছে কোনো না সাধারণ মানুষ ভালো আছে সাধারণ মানুষ যদি ভালো থাকতো তাহলে সাধারণ মানুষ খায়া দেয়া 2-4 ডালে হুড়হুড়িয়া থাকতো সাধারণ মানুষ নাই কাজ করতে পারে না নাই দেশে কোনো কাজ কাম তো একটা জিনিসের দ্রব্যমূল্যের দাম হইল গিয়া ডাবল আমরা কইছে সব কিছু কমিয়ে দিব সব কিছু দ্রব্যমূল্য নিম্ন কমিয়ে দিব কোনটা করছে সে আমরা আওয়ামী লীগ করি না বিএনপি করি কিন্তু বিএনপি করলে লাভ হবো কি আওয়ামী লীগ আমলে 60 টাকা খাইছি 69 টাকা খাইতো লাভ কি সে চুরি করিয়া গেছে হে চোরের তন্ত্র আরেক চোর আইছে ভালো দল কমি কেমনে ভালো তো কেউ চালায় না ভালো যে চালাইবে হেরসন ভালো করি সাধারণ পাবলিকেরা না পারে খাইতে দিতে না পারে কোনো কিছু করতে জামাত ভালো না আমি বলি না জামাত আসুক কিন্তু তারা ক্ষণিকে তাদের রূপ বদলে এলে আপনারা চিন্তা করে দেন রাজাকার কারা হয়েছে আপনার মতন আমার মতন মানুষ রাজাকার হয়েছি হেরাই রাজাকার হয়েছে কেউ টুই মাথা দিয়ে ভালো করে নেক কামি করে কেউ টুই মাথা দিয়ে চুরি করে আওয়ামী লীগ যা করছে এই হিসাব করতে গেলে গ্রহণযোগ্য কারণ তারা বিএনপি ছাড়া নির্বাচন করছে বিএনপিও তো বিশাল বড় একটা দল তাদের সাথে প্রতিযোগিতা তারা বিএনপি থিয়া নির্বাচন করছে না তাহলে এই হিসাব করতে গেলে তো গ্রহণযোগ্য এই 9 মাস ধরে কইতে গেলে আস্তে আস্তে কাম যাইতে কাম শেষ ওই দেন না মুরার মতো সব বই রয়েছে আগে কি ভালো ছিলেন আগে ভালোই ছিলাম 2000 টাকা পাউট যায় এখন নাই এই টাকা নাই পকেটে ইনশাআল্লাহ তো মানে খাওয়াইতে আছে এটা তো আপনার শেখ হাসিনা আমলে ভালো ছিল এটা 10ই কয় আমি আল্লাহ করে লাভ হইবি কি বিরোধী পার্টিতেও কয় আর যারা হের পার্টির হেরাও কয় এখন ভোট দিমু আল্লাহর রাস্তায় যাই ভারে ভোট দিমু পরিস্থিতি খুব খারাপ বললে কিছু লাভ নাই ভাই যে সকালবেলা 6টায় বারোই মনে করেন রাত্রে 12টায় গেলেও 500 টাকা লইয়ে করা যাওয়া যায় না খরচ টরচ বাদে দেশের পরিস্থিতি ভালো না কোনো দিক দিয়ে কেউ ইনকাম নাই কেউ তো বাইকে চড়তে চায় না আমাদের বিপদ হয়েছে 5 আগস্টের আগে অনেক ভালো ছিল আর এখনো খুব খারাপ আছে ভাই মাস গেলেই ঋণের তলে পড়ি 5 আগস্টের পরে আমি 2টা মামলা গাইছি মামলাটা কেন দিল মনে করেন আমি যাত্রী হ্যামলেটটা পরাই দিচ্ছি যাত্রী কুইলে পিছন দিয়ে আমি রানিং করতেছি পিছন দিয়ে কুইলে হাতে বসে দিচ্ছে দেখে মামলা দিয়ে দিচ্ছে হ্যামলেটটা কিন্তু আমি নিজের হাতে পরাই দিচ্ছি যাত্রীও স্বীকার করছে যে আমি হ্যামলেট পরাই দিচ্ছি এরপরে মামলা দিচ্ছে কোনো কনসিডার নেই কিন্তু আমার প্রথমবার গেছে আমার 1000 টাকা এরপরে এবার গেছে আমার 2000 টাকা মোট 3000 টাকা মামলা গাইলো 5 আগস্টের পরে তাই আমরা কাকে করবো আমরা সাধারণ মানুষ আমরা আগে ভালো ছিলাম যেটা ভালো ছিলাম সেটাই বললাম আমরা এখন ভালো নেই আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম আমার হিসাবে আমি আগেই ভালো ছিলাম আমি শেখ হাসিনারই চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আপনি বলতেছেন আমরা বলতেছি ঠিক আছে আওয়ামী লীগের যারা ভোটার আছে এরা কাকে ভোট দেবে এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে আমরা সাধারণ মানুষের কাতারে আমরা মনে করি এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আচ্ছা আমরা ইংলিশ সরকারের আমলে যে 5 আগস্ট পর ইংলিশ সরকার আসলো অভ্যন্তরীণ সরকার আসলো তো উনি আইসা বলছে অনেক আশা ভরসা দেখাইছে যে উনি সব কিছু করবে ওনার আশা ভরসা যা দেখাইছে সব স্বপ্ন বাস্তবায়ন কোনো কিছু হয় নাই সব স্বপ্নই থেকে যাবে আর স্বপ্নই আছে ঋণ মকুব করছে উনিও তো 600 কোটি টাকা নিজের ঋণ মুকুব করে নিয়ে গেছে আমাদের কি মুকুব করছে সেটা একবার বলেন আমাদের কোনো কিছু মুকুব করছে উনি আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দিছে
আমরা রাস্তায় নামলে মিছিল ভাঙচুর, এখানে আটকে থাকি, ওখানে আটকে থাকি, আবার নাই ইনকাম। আমাদের দিন তো এইভাবেই যাচ্ছে। আগে যাও 3 বেলা খাইতে পারতাম, এখন 1 বেলা খাইতে কষ্ট হয়। তুমি দাবি করে যে বাজার সাথে দাম কমছে, কমছে, আলুর পর্যাপ্ত মজুদ আছে, আলুর দাম কমছে। আপনার চাইলের কেজি আগে কত ছিল, এখন কত, আপনি বাজার যাচাই করে দেখেন। কাঁচা মরিচের কেজি কত আজকে, কাঁচা বাজারে আমরা তো কাঁচা বাজার করতেই পারি না। আমরা ওই মনে করেন আলুর দাম একটু কম আছে, আলু ভর্তা ডাল দিয়ে জীবন পার করতে হইতেছে। তাহলে কি 5ই আগস্টের আন্দোলন যেটা হইলো জুলাইতে, ওটা কি অভিশাপ আমাদের জন্য? আমাদের জন্য এটা অবশ্যই অভিশাপ। আমরা যখন ভালো ছিলাম সেটাই বলতেছি যে আমরা আগেই ভালো ছিলাম। বর্তমানে সব দিক দিয়েই মন্দা, সব দিকই পরিস্থিতি ভালো না। এখন সামনের দিকে কি হয় জানি না, কেবল তো আসলো ইউনিট সরকার, দেখা যাক সামনে কি হয়। তবে পিছনের দিনগুলো ভালো ছিল, যদি পিছনের দিনগুলোর মতো হয় তাও বাঁচতে পারবো, আর না হলে। সবাই বলে বাজার সাথে দাম নাকি কমছে। কিসের দাম কমছে? সব জিনিসপত্রের দাম বাড়ছে। উপদেষ্টারা তো বলে কমছে। তারা তো এসির মধ্যে থাকে, তারা তো বাস্তবটা দেখে না। আমরা থাকি মাঠে, আমরা বাস্তবটা দেখি। ফখরুদ্দিন থাকলে 24 ঘন্টার মধ্যে দেশ সুতার মতো সোজা হয়ে যাইতো। বাংলাদেশের প্রয়োজন ফখরুদ্দিন মতো মানুষ। কেউ অনিয়ম দুর্নীতি করার মতো কেউ সাহস পাইতো না। আর এখন ইউনূস সরকার আইছে, হ্যাঁ তো হ্যার মতো হয়ে বসে রয়েছে। কোনো জায়গায় কোনো অ্যাকশন নাই, কোনো প্রতিবাদ নাই। কোনো একটা অনিয়ম হইলে কেউ, কোনো প্রশাসন কোনো অ্যাকশন নেয় না। বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে জুলাইয়ে যে স্বাধীনতা হয়েছে, তো আমার মনে হয় না যে স্বাধীনতা হয়েছে। কারণ বাংলাদেশে এখনও স্বৈরাচার পালাইছে ঠিকই, কিন্তু সরকারি সর্বপ্রতিষ্ঠানে এখনও স্বৈরাচার রয়ে গেছে। বিআরটি অফিসে, ভূমি অফিসে, সরকারি এখনও কোনো প্রতিষ্ঠান নাই যেখানে অনিয়ম দুর্নীতি না হইতেছে। ট্রাফিক পুলিশরা অনিয়ম হোক আর না হোক, তাদেরকে একটু 19-20 হইলেই হয় তাদেরকে টাকা দিতে হবে, নাইলে মামলা দিতে হইবে। এই যে আমার পকেটে এখনও একটা মামলা আছে, এবং 10 তারিখে আমি একটা মামলা ছাড়াইছি, আবার আমার 15 তারিখে আর একটা মামলা দিছি। হয় মামলা নেও, নাইলে টাকা নাও। এবং অবৈধ যানবাহনের কাছ থেকে তারা তো টাকা নিতেই আছে। আর অবৈধ অটোরিক্সা যেভাবে ঢাকার শহরে বাড়তে আছে, তার যানজট এত পরিমাণ হইতে আছে, কিছু অসৎ লোকেরা ফুটপাতে আপনার দোকান বসাইয়ে চাঁদাবাজি করে। গুলিস্তানের দিকের রাস্তার 2 সাইডের ফুটপাত তো দখল করছেই, রাস্তার অর্ধেক 2 সাইড দখল করে নিছে। এগুলো দেখার মতো কেউ নাই। এই নির্বাচনের আগে আমাদের সংস্কার প্রয়োজন, আমাদের শান্তির প্রয়োজন, দেশের নিয়ম শৃঙ্খলা হওয়া প্রয়োজন। নির্বাচন হয়ে গেলেই তো আর দেশে নিয়ম শৃঙ্খলা ফিরে আসবে না। এগুলা আগে কারা কারা অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি করে ফুটপাতের রাস্তা দখল করতেছে, রাস্তা দখল করে যারা এই চাঁদাবাজি করতেছে তাদেরকে ধরা হয়। তাদের এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, কারো কোনো কেয়ারই নাই যে ঢাকার শহর একটা শৃঙ্খলাভাবে যে চলবে, সেই শৃঙ্খলা চলার মতো কোনো রাস্তা নাই। সবাই অনিয়ম দুর্নীতি, সরকারি এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে অনিয়ম দুর্নীতি না হইতেছে। বিশেষ করে বিআরটি অফিস, ভূমি অফিস এবং ট্রাফিক বিভাগ, ট্রাফিকেরা ওপেনে রাস্তায় বইয়া হয় মামলা দিবে, নাহলে টাকা নিবে। সব কিছু আমার কাগজপাতি সব কিছু ওকে। আমি একটা বাইক সাইড করে দাঁড়াইতে 1 থেকে 1.5 হাত জায়গা লাগে। ওখানে দাঁড়াইছো কেন? রং পার্কিং। হয় মুডের ভিতরে 500 টাকা দাও, নাইলে এটা 2000 টাকার মামলা নিয়ে যাও। আমি তো এই 3টা মামলা, আমার এই ব্যাগের ভিতরে এখনো একটা মামলা। মানে এরা ওই যে অবৈধ গাড়ি, যে অটোরিক্সাগুলো যে আপনার কুড়িল বিশ্ব রোড থেকে একবারে বাড্ডা পর্যন্ত, বাড্ডা হইয়া মৌচাক পর্যন্ত, তারপরে গুলিস্তান থেকে পুরান ঢাকায় সমস্ত জায়গায় ফ্লাইওভার উপরে থেকে একবারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা উল্টো যায়, তারা ফট করে আরও ঢুকেই দেয়, তারা ফট করে মেইন মহাসড়কে ঢুকেই দেয়, ফ্লাইওভার দিয়ে চলে। তাদের বিরুদ্ধে কেউ কোনো অ্যাকশন নেওয়ার মতো কেউ নাই। মানে এগুলো দেখার মতো, এই যে অনিয়ম বিশৃঙ্খলা, এগুলো দেখার মতো কেউ নেই। আগে জানতাম যে স্বৈরাচার ছিল, তারা অনিয়ম করে চাঁদাবাজি করে খায়, এখন কারা খায় এগুলো দেখে না কেন? দেশের মা বাপ নাই? ইউনূস সরকার কি মা বাপ না? ফখরুদ্দিন ছিল, ফখরুদ্দিন থাকলে 24 ঘন্টার মধ্যে দেশ সুতার মতো সোজা হয়ে যাইতো। বাংলাদেশের প্রয়োজন ফখরুদ্দিন মতো মানুষ। থরথর করে সারা দেশ কাঁপতো, কেউ অনিয়ম দুর্নীতি করার মতো কেউ সাহস পাইতো না। আর এখন ইউনূস সরকার আইছে, হ্যাঁ তো হ্যার মতো হয়ে বসে রয়েছে। কোনো জায়গায় কোনো অ্যাকশন নাই, কোনো প্রতিবাদ নাই। কোনো একটা অনিয়ম হইলে কেউ, কোনো প্রশাসন কোনো অ্যাকশন নেয় না। কেন নেয় না? কি কারণটা কি, সমস্যা কি? এটা তো দেখবে কারে? আর বর্তমান যে গভর্নমেন্ট আছে,
তার দেখা উচিত। নির্বাচন আইলেই কি, নির্বাচন দিলেই কি সব কিছু এই যে অনিয়ম দুর্নীতি বন্ধ হয়ে যাবে? আর যে যতক্ষণ আছে ততক্ষণ এই অনিয়ম দুর্নীতিগুলো দেখুক, এগুলোর বিষয়, তাহলেই তো মানুষ, জনগণ খুশি হবে। জনগণ আসলে চায় কি? জনগণ স্বস্তি চায়। এই যে ঢাকার শহরে এত বিশৃঙ্খলা, এত অনিয়ম দুর্নীতি, এগুলো দেখার মতো, এগুলোর বিরুদ্ধে থেকে কথা বলার মতো কোনো মানুষ নেই। এটা কোনো দলের বিষয় না। এখানে কারা চাঁদাবাজি করে, কারা এই যে ফুটপাত দখল কইরা, কারা এই যে প্রতিদিন 500 করে নেয়, এই কারণে এগুলো ধরুক, এগুলো মিডিয়া দেখান, এগুলো। তারপরে যে মহাসড়কে ফ্লাইওভার উপরে দিয়ে যে অবৈধ গাড়িগুলো যে হুহু করে বাড়তে আছে, এগুলো চায়না থেকে কারা আমদানি করে, তারে ধরুক। এইগুলো ইনপুট করা বন্ধ করুক, অবৈধ গাড়িগুলো বন্ধ করুক, তাহলেই তো যানজট শৃঙ্খলা ফিরে আসবে ঢাকার শহরে। এই দেশ ঠিক হবো যেদিনকার থেকে আমরা ঠিক হবো। দুর্নীতি হবে না। আমি যদি 1000 কোটি টাকার কাম পাই, আমি তো 50,000 টাকা মারমই। অবশ্যই সাধারণ মানুষ নির্বাচন চায়, আমিও চাই, আপনিও চান। নির্বাচন হইলে আমরা দেশে ভালো থাকতে পারবো, গভর্নমেন্ট থাকবে, গভর্নমেন্টে বিভিন্ন কাজ কাম, যে সমস্ত কাজগুলি আছে এগুলি আর দ্রুত করবে। সরকার অবশ্যই দরকার আছে। এটা কে আসবে এটা জনগণ তাদেরকে নির্ধারিত করবে। জোর করে কেউ গভর্নমেন্টে বসতে হয় না। 17 বছর উনি জোর করে চালাইছে, আবার বিএমপি 5 বছর চালাইছে। জামাত ইসলাম অনেক চেষ্টা করে তারা গভর্নমেন্টে আসতে পারেনি, হয়তো 5টা 6টা 7টা সিট পায়। আপনি 360টা আসন যে পাবে সেই গভর্নমেন্ট গঠন করবে, এটাই রোল। তো এই রোলের ভিতরে আপনার মনে করেন কিছু কিছু লোক এদিকে যাবো, ওদিকে যাবো, এই কারণে নির্বাচন হবে না, এটা ভুল ধারণা। নির্বাচন হতেই হবে বাংলাদেশে, এটা কমান্ড, এটা রোল আছে। জাতিসংঘ এটা বলে দিয়েছে যে নির্বাচন এই দেশে হইতে হইব। তখন ওই নির্বাচনগুলি 17 বছর 3টা নির্বাচন হয়েছে, 3টাই তারা জাতিসংঘের থেকে পারমিশন নিয়েই করছে। হয়তো আড়াল করে করছে, প্রকাশ্যে করেনি, রাত্রেবেলা করছে, দেখাইছে পাশ, অমুক মন্ত্রী পাশ হয়ে গেছে, এমপি পাশ হয়ে গেছে, এটাই বাস্তব হয়েছে। কিন্তু আমরা এরকম চাই না। আমরা চাই যে আমার একটা ভোটার আইডি কার্ড আছে, আমি দেশের নাগরিক, আমার মনে চায় আমি দানে শীষে ভোট দেবো, আমার মনে চায় আমি নৌকায় ভোট দেবো, এটা আমি দেওয়ার জন্য আমার একটা ইচ্ছা থাকে। নাকি ইচ্ছা ছাড়া কেউ ভোট দিতে যায়? এখন আমি ইচ্ছার স্বাধীনটা আমি পাচ্ছি না। অবশ্যই গভর্নমেন্ট দরকার। ক্ষমতা উনি জামাত তো বলেন যে আমাকে ভোট দেন, হ্যাঁ উনি তো এই কথা বলেনি আমাকে ভোট দেন। উনি বলছে আমি একটা দিন, আল্লাহর দিন কায়েম করার জন্য আমাকে একটা সুযোগ দেন। যদি আপনি মুসলিম হয়েছেন তাহলে আপনি দিবেন, আর যদি মুসলিম না হচ্ছেন আপনি জামাতে ভোট দিবেন না। আর আমি যদি মুসলিম হয়েছি, যদি বলে আমাকে, আমি ভোট দেবো, ভোট দেওয়া সেরে। যদি সেটা বিধানের অনুযায়ী সে কাজ করে তাহলে আলহামদুলিল্লাহ। কারণ আর সবসময় এই লোকগুলি তারা, যে পৃথিবীতে এক শ্রেণীর লোক থাকবে, তারা এই দিন কায়েম করবে, আল্লাহর পক্ষে তারা কাজ করবে, রাসূলের পক্ষে কাজ করবে। এই শ্রেণীর লোক আছে, পৃথিবীতে আছে, বাংলাদেশও আছে। তারা এই দিন কায়েম করতে পারে যদি তাদেরকে মানুষ, আল্লাহ যদি সহায় থাকে তাহলে সে পাস করতে পারে। না আমি ফেয়ার চাই না, আমি ফেয়ার ছাড়া আমি এটা একমত না। আমি চাই ফেয়ার হোক। আমি যে মন কইলা ভোট দিতে যাবো, আমাকে রিক্সাতে নিয়ে যাবে বা ট্রাকে করে নিয়ে যাবে, আসেন ভাই আপনি কোন এলাকার ভোটার, ওই এলাকায় ভোট দিতে যাবেন, আমার সাথে ভালো আচরণ করবে, ভাই আমি কিন্তু একটা ক্যান্ডিডেট, আমার একটা ভোট দিয়েন ভাই, আমার তো চাবে। আমার তো চানি নেই, অস্ত্রবাজি করবেন, টেন্ডার বাজারে গুন্ডা করে যে কেন্দ্রে বহায় রাখবেন, এটা কি হইলো? এটা তো নির্বাচন না। ফেয়ার নির্বাচন কাকে বলে? মন খোলা যারা যেতে পারবে তাই সেটাকে ফেয়ার বলা হয়, নিরপেক্ষ ফেয়ার। সেটা আমি বিএনপির মনের কথা বলতে পারবো না, কিন্তু বিএনপি চায় না। বিএনপি চায় যে আমরা একটু জোরাজোরি করে যে নিতে পারি ক্ষমতা, টার্গেট থাকে সবারই যে ক্ষমতায় সিটটা নেওয়ার জন্য। দুর্নীতি হবে না। আমি যদি 1000 কোটি টাকার কাম পাই, আমি তো 50,000 টাকা মারমই। এইভাবে করছে দুর্নীতি। এটা দুর্নীতি না, এটা ওরা আত্মসাৎ করছে। ব্রিটিশ আমলে মানে ছোটোবেলা দাদার থেকে শুনছিলাম যে শেখ মুজিবরে 7 কোটি কম্বল আনছিল, তো 7 কোটি কম্বলতে হ্যার কম্বলটা ছিল না, তাহলে এনও দুর্নীতি হয়েছে। তাহলে এই দেশের থেকে দুর্নীতি যাইব না। যেদিনকার দুর্নীতি যাইব এই দেশ আরও উন্নত হইব। এই দেশের থেকে মনে করেন যে আমরা যে বাঙালি যে চোর, এটা নগদ প্রমাণ আছে, ঠিক আছে। সাধারণ একটা জিনিস বোঝাই, এই দোকান, এই যে সামনে বাজার, এই বাজারে গেলে একটা জিনিস আপনার 10 টাকাতে আনলে এই জিনিসটা 10 টাকা পাইবেন না। এই জায়গায় কি ওরা ট্যাক্স দেওয়া লাগে? কোনো ভাড়া আছে? তাহলে এই জিনিসটার দাম হারা বেশি নিতে থাকেন। এই দেশের নীতি ঠিক নাই কেউ। যেদিনকার নীতি ঠিক হইব এই দেশ আরও উন্নত হইব। এটা আল্লাহ মালিক বলতে পারবে ভাই, ঠিক আছে। কারণ ওই যে জামাত ইসলাম আসলে হারা ঘুষ খাইব না, সুদ খাইব না, ঠিক আছে। আসলে বোঝা যাইব। এই যে বিএনপি ক্ষমতায় না, বিএনপির যে অত্যাচার শুরু হয়ে গেছে গা, আসলে না জানি কি হইব। কত জায়গায় হইতাছে দুর্নীতি চলতেছে, এই রোডের দোকান বহেন পোলাবেনের টাকা দেওয়া লাগতেছে। এই দেশ ঠিক হইব যেদিনকার থেকে আমরা ঠিক হবো, আমরা দুর্নীতি ঠিক করবো, আমরা নিজেরা ঠিক হবো, ওদিনকে এই দেশ ঠিক হইব। হ্যাঁ সুষ্ঠু। আমি 17 বছর ভোট দিতে পারি নাই, আমার কি ভোট দিতে মন চায় না? আমি দেশের নাগরিক না? তাহলে আমিও তো মন চাই যে খোলা মনে গিয়ে আমি আমার মন মতো নাকি একটা ভোট দিব, যে এবার আল্লাহ যদি মিলায় তাহলে আমরা গিয়ে ভোট দিব।
এটা সিন্ডিকেট, ঠিক আছে। এটা সিন্ডিকেট যতদিন পর্যন্ত ওই যে কইলাম না, আমাদের থেকে দুর্নীতি যতদিন পর্যন্ত না দেবো এতদিন পর্যন্ত এই জিনিসগুলো ঠিক হইব না। এই ওই কারণ বাজার গেছে আইসা গুলশানায় শুরু হয়ে গেছে দুর্নীতি। গুলশানায় গেছে একটা লোক কয় জায়গায় যেতে পারে, তা বাঙালি পারে না কোনটা, বাঙালি চেষ্টা করলে সব পারে, কিন্তু এই জিনিসটাই চেষ্টা করে না যে এই দেশ থেকে দুর্নীতি, ঘুষখোর, চাঁদাবাজ এগুলো যতদিন পর্যন্ত বন্ধ না হইব এতদিন পর্যন্ত কেউই উন্নত করতে পারবো না। ওই উন্নত করতে পারবো কারা? যারা 50 কোটি টাকার মালিক, হ্যাঁ গো আরও 50 কোটি টাকা হইব। আমরা সাধারণ পাবলিক যারা 500 টাকার কামলা, আমাদের জীবনে দুর্নীতি যাইব না, আমাদের কপাল থেকে দুর্ভোগই যাইব না। কারণ আমরা 500 টাকা নিই, 500 টাকায় তো আমাদের খরচ হয়ে যাচ্ছে। আমরা আয় করবো কোথা থেকে? আমাদের আয়ের কোনো রাস্তা আছে? সরকার আমাদের মতন মানে সাধারণ পাবলিকের দিকে যদি একটু চায়, তাইলে মনে করুন যে আমরা সাধারণ পাবলিক চলতে পারবো। উনি মনে হয় অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে চলে আসবে। শেখ হাসিনা যাইতে চাইছিল না, আমরা যতটুকু পরে বুঝতে পারছি। হুজুকে বাঙালি তো সেনাবাহিনীর অফিসার আরও অনেকে চাপ সৃষ্টি কইরা ওনাকে পাঠাইছে। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যা ঘটনা ঘটলো, যা দেখলাম, আসলে আমরা তো সাধারণ মানুষ, চোখ দিয়ে পানি বেরিয়েছে। ওনার মতো ব্যক্তির এই যে ভাস্কর্যতে যে প্রস্রাব করলো বা কি এক অবস্থা, এগুলো আসলে বলতেও চাচ্ছি না, বললে নিজে বাঙালি হিসাবে নিজে দায়বদ্ধতা মনে হয়। যাই হোক, ওই বিষয়গুলা সব সারা দেশের মানুষ দেখছে, এখন মানুষ বুঝতে পারছে। আর কিছুদিন গেলে আর বাকি থাকবেন আর কি বোঝার মানুষ। মানে দোষ যদি করে, তাইলে ধরেন আমি আওয়ামী লীগের নেতা হইলে বা আরেকজন আওয়ামী লীগের নেতা, এনে তো আর সব সাধারণ মানুষ, তো গ্রাম এলাকায় তো আর এনে কোনো লুটপাট নাই, আর এনে বাসা বাড়ি বিল্ডিং 6 তলা 8 তলা 20 তলা, আর বিদেশে তো আর ইটালিতে তো আর বাসা সবাই করছে না। যারা দোষী এরা জেলে থাকুক, এরা বিচার হোক। কিন্তু আওয়ামী লীগের যে এখনো বাংলাদেশে 5 কোটি ভোটার আছে, 6 কোটি ভোটার আছে, এরা ভোট দেওয়ার মতো সুযোগ দিয়ে দেখো, সুষ্ঠু একটা নির্বাচন করে দেখো। আমি বলবো না যে যারা দায়ী হয়েছে, যারা পাচার করছে বিভিন্ন জায়গায় টাকা পয়সা, এরা দায়ী। আসলেই তো আমাদের দেশের টাকা অন্য দেশে নিয়েছে, সবাই তো না, ম্যাক্সিমাম কয়েকজন। ওদের বিরুদ্ধে বিচার হোক, অসুবিধা কি? কিন্তু শেখ হাসিনা কি করছে আপনি দেখেন। শেখ হাসিনা তো এই দেশে সরকার 15 বছর সরকার চালাইছে, 16 বছর। শেখ হাসিনা তো এমন কিছু করে নাই, বঙ্গবন্ধুর কন্যা। যাই হোক, আমার ব্যক্তিগত মতামত হইল, সব শেষ কথা হইল, আমি চাই দেশে বিভিন্ন যারা রাজনৈতিক মহল আছে, সুশীল সমাজ আছে, এরা এগিয়ে আসবে। আমি আশা করি কিছুদিনের মধ্যেই একটা সময়ে গিয়া সুষ্ঠু স্বাভাবিক দেশ রাখতে বা দেশ আগায় নেওয়ার জন্য বা দেশ ঠিক রাখার জন্য আবারও শেখ হাসিনাকে সাধারণ মানুষ ওনার জন্য আবার পাগল হয়ে দেখবেন মাঠে। এই পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী দিয়েও থামাইতে পারবেন না। দেখবেন একদিন রোডে ঘাটে নামে গেছে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের স্লোগান ধরছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখনই তো আমরা অনেক দেখতেছি। দেশটা ভালো চলুক, দোষী ব্যক্তিদের বিচার হোক। আর এই 1 বছরে বা 14 মাসে দেশের যে অবস্থা, বিভিন্ন দলের লোকজন, নেতাকর্মীরা যা করতেছে, আওয়ামী লীগের আমলে 17 বছরে এটা হয় নাই, 17 বছরে এটা হয় নাই। এই 1 বছর বা এই যে 14 মাসে যা হচ্ছে আর কি, চলমান আছে এই ঘটনা। আপনারা দেখছেন যে 5 তারিখে যে 5ই আগস্টে গত বছর 24-এর 5ই আগস্টে যে একটা ঘটনা হইল, শেখ হাসিনাকে মারার জন্য যেভাবে মানুষ করছিল, পরিকল্পনা করেছিল। তো শেখ হাসিনা তো আসলে অনেক আগেই মারা গেছে। ওই 2003 সালে না 2004 সালে যে 21শে আগস্টে যে গ্রেনেড হামলা করছিল ওনার উপরে, ওই সময় তো আসলে মারা গেছে। আর শেখ হাসিনা বাংলাদেশে ছিল। শেখ হাসিনা বারবার কিন্তু একটা কথা বলতো যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি দেশ বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না। তো আসলে ওই যে আগেই মারতে চাইছিল যারা ষড়যন্ত্র করছিল, এখন আবার ঘুরে 15-16 বছর বা 20 বছর পরে আবার ওই আগস্ট মাস। তো আসলে শেখ হাসিনা যাইতে চাইছিল না, আমরা যতটুকু পরে বুঝতে পারছি। হুজুকে বাঙালি তো সেনাবাহিনীর অফিসার আরও অনেকে চাপ সৃষ্টি কইরা ওনাকে পাঠাইছে। যাই হোক, ওনাকে অন্যটা বোঝানো হয়েছে, আমরা যতটুকু পরে জানতে পারছি। তো যাই হোক, উনি মৃত্যুকে ভয় পায় না। আশা করি উনি বর্তমান আমরা হুজুকে মারতা বা যারা ওনার বিরোধিতা কইরা যেভাবে ওনারে আউট করছি, মানুষ এখন বুঝতে পারছে উনি মনে হয় অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে চলে আসবে। উনি এমন কোনো পাপ করে নাই, যদি পাপ করতে তো ওনার মারিয়া লাইতো কোনো না কোনোভাবে। যাই হোক, উনি ইন্ডিয়াতে আছেন বা ভারতে আছেন, পার্শ্ববর্তী দেশ আমাদের, ওইখান থেকে আসতে বেশি সময় লাগবে না। দেশের যে অবস্থা আপনি দেখেন না, এখনই ঢাকা বা বিভিন্ন জায়গায়
এখনই তো মানুষ আটকায় রাখা যাচ্ছে না, এত চাপের পরেও, নিষিদ্ধ করার পরেও, এত চাপের পরেও মিছিল নিয়ে বাইর হচ্ছে। অবৈধ সরকার চলছে, সরকারের বাইরে যদি আমি সারা বাংলাদেশে দিলে কাম করছে, কোনো টানতে পারবে না। গরিবের বেড়ে দিয়েছে নাই, গরিব বেড়ে থাকবা তোমার টাকা আছে তাই খাইতে, তোমার ভাই ফুলের বাগান থাকলে কি তোমার পেটে ভাত নাই? আজকে একটা বদমাই ভালো না, ভালো হইলে আর এইভাবে যায় না, ভালো হইলে আর এইভাবে খেলা মন্ত্রী মিনিস্টারের লেগে চালা পালা লেগে গেছে। হাসিনা তো কোনো কাম ভুল করেনি, সুস্থ বিচার করছে। আইন হারা ডেলি বানায়, ডেলি নষ্ট হয়। হ্যাঁ, লোকটার ধুমছে চলছে অবৈধ। এখন আছে বাসন, গরিবের শান্তি হবে না, কোনোদিন হবে না। এটা খাইছে একলা, আছে না, এটা খাইছে একলা, আর সব মিল্লা খাওয়া ধরছে অবৈধ সরকার। আর আগে আপনি দাদি কইছে বুট এই রাইতে দুধ টিপটা হলাই দিবি, 5,000 ধরে বয়ে থাকে খাজনা, এরা যার পেট ভরে আইয়া। দেশের অবস্থা তো খারাপ, দেশে তো কিছুই নাই। দেশে আছে কি? এই সারাদিন গাড়ি চালিয়ে কালকে 400 টাকা জমা পাইছি, 600 টাকা গাড়ি জমা, 300 টাকা খাওয়া, 900 টাকা তো এমনি খরচ। এখন 2000 টাকা নিয়ে বাজারে গেলে কিছুই হয় না। জামাত ইসলাম হইব সরকার, জামাত ইসলাম হইলে মানুষ গুম হইব না, খুন হইব না, আর আগুন জ্বলবো না, কারো মায়ের কোলে সন্তান হারাইবো না। আমার 5 দিন আগে গাড়ি ধরছে, ধরে 1200 টাকা নিছে, 1200 টাকা নিছে হুদাহুদি। এই গাড়ির মাল পাচার করছে আমাকে দেশে, চাইনারা প্রোডাক্ট নিয়ে ঠিকই খাইছে, ঘুষ খাইছে, সবই করতেছে। আর আমরা গাড়িটা চালাইলে আমাকে এটা অবৈধ। জামাত ইসলাম আইসা এটা বন্ধ করে দেখ। আমরা আগে যা পা গাড়ি চালাইতাম, পরিশ্রম করেই খাবো, সমস্যা নাই, কিন্তু হ্যাঁ শান্তিতে থাকতে চাই। আর যদি এটা চালায় তাহলে আমাদের প্রশিক্ষণ দিয়ে, ভালো ড্রাইভার দিয়ে প্রশিক্ষণ ভাবে চলুক। জামাত ইসলাম কিছু সুবিধা না দিলে 4টা সুবিধা দেবে। 1 নম্বর হলো মানুষের নিরাপত্তা দেবে। নিরাপত্তা কেমন? জায়গায় জায়গায় খুন হইব না, নেশা জড়িত মানুষ থাকবে না, মাদক দ্রব্য থেকে মানুষ বিরত থাকবে, মানুষ নিরাপত্তাভাবে রাস্তাঘাটে চলতে পারবে, প্লাস বউ বাচ্চা নিয়ে সামাজিকভাবে ইসলামী কায়দায় চলবে। আগে কোনোদিন শুনি নাই আয়কর জীবনে দেখি নাই। আয়কর বিল্ডিং ছিল, সেগুলোতে স্যাতলা পড়তো। ঘুষের ব্যাপারে আগে এক বেটা ওই যে কেমো দিতে গেছিল আপনার এই যে ক্যান্সারের লেগা, বিএমপি রে 5,000 দেওয়া লাগবে না, কেমো দিতে দেবে না। এইটা হলো গ্রিন রোডে, সেই রুগী ফিরাই নিয়ে আইছে পিজি হাসপাতালে। জামাতের সবাই তো জানে ঘুষ খাওয়া আরাম। ঘুষ জিনিসটা কি? মায়ের সাথে জেনা করা সমান ঘুষ। ঘুষ তো মানুষ দেবে না, কারণ যে ভিক্ষা করে, বিএমপি যদি আসে যে ভিক্ষা করে তাকেও ঘুষ দেওয়া লাগবে। অনেক এই জিন্না সাহেবের আমলে করছিল গরিবের ব্যবস্থা। মাউরারা এরা থাকতে এত কষ্ট আসছিল না। না পাঞ্জাবিরা চালাইছে, সেগে আওয়ার পরে আলি কি লাগছে, এই মহিলার পাওয়ার বাড়ছে। আগে পাঞ্জাবি ব্যাগ আমলে ভালো ছিল, পাঞ্জাবি ব্যাগ আমলে পাকিস্তান জিন্দাবাদ ওই সময় ভালো ছিল না। হ্যাগো আছে বাসন, হচ্ছে কিচ্ছি পরিমাণও করতে পারে না। এরা যার পেট ভরে যার পেট ভরে। জমি মনে করেন 10 টাকা লাগবো খাজনা, 5,000 ধরে বয়ে থাকে খাজনা। আগের সরকারই ভালো ছিল, আগের পাঞ্জাবিবারই ভালো ছিল। পাঞ্জাবিরা কাইন্দা গেছে ভাই, আমরা ইচ্ছা করলে 10 মিনিটে তামা করতে পারবো, তামা করবো না। পাঞ্জাবিরা কাইন্দা গেছে। আপনার বাপের বাচ্চা যদি আপনি কাইন্দা পারবেন, আপনার বোনের লগে যদি রাগ করে, মার লগে, বাপের লগে, বড় ভাইয়ের লগে, আপনার ছাড়া কেউ বুঝলো না। আপনি কাইন্দা বাড়িয়ে গেলেন, খা তোরাই খা, অবৈধ খানা। এই অবৈধ খানা খান আপনারা, আর খাওয়াইতেছে দেন নাই। 2 মিনিট সময় দেন হাসিনা রে, পাপে যুদ্ধের সময় বুঝি, আবার বুঝিও না, পাপে ক্ষমা করে না। আপনি মার ঘরে কয়জন হয়েছেন? 5 জন। পোলা দুধ লাগছে, 1 বুড়ির দুধ খেয়ে কুলপান নাই, আর অনেক মাথার বাইরে কাপড় নাই, বিয়াইলে কয় দুধ নাই। আর আগে আপনার দাদি কইছে বুট এই রাইতে দুধ টিপটা হলাই দিবি, দুধ টিপটা হলাই দিবি রাইতে, দুধ আমার নাতিরে খাওয়াবি না, আঁকবো। আর অনেক বিয়াইলে কয় দুধ নাই। গজব কোন জায়গায় আইছে? গজব আইছে দেশের, একটা মাথার কাপড় নাই। পাঞ্জাবের আমরা এগুলি আসিল না, এই রিক্সা দিয়া ভিতরে বইয়া কাপড় পেঁচাইয়া তো রিক্সা চালাইছি। আমি নিজেও চালাইছি 800 বাইরে রিক্সা চালাই কাম করছি। সকালে আজকে 6টা বাজে আইছি, 400 টাকা মারতে পারি নাই। উঠতেছে না এনে অটো চলছে, অবৈধ সরকার চলছে। সরকারের বাইরে যদি আমি অবৈধ সরকার। আরে এইটা তো যে 1 লাখ খাইছে, আর অনেক খায় সবজি মিল্লা কইছেন আপনি। এটা খাইছে 1 লাখ, আছে না? এটা খাইছে 1 লাখ, আর অনেক সবজি মিল্লা খাওয়া ধরছে। রোডে রিক্সা নিয়ে বাড়িলে মনে করেন 200-250 টাকা পাইছি। ওই সময় পাঞ্জাবে আমি 200-250 টাকা পাইছি। 200 টাকা দাম আসিল। 25 আমার গন্ডগোলের পর থেকে আমি এই দুমচে গাড়ি চালাই, দুমচে। আল্লাহর কথা ছাড়া বলার কোনো পথ নাই। আল্লাহর গজবই বড় গজব। যার যাজে নিয়ে লুটটা খাইতারে, হ্যাঁ লুটপাট ধুমছে চলছে অবৈধ। এর বাড়ি মনে করে আমার বাড়ির সীমানাই পর্যন্ত, এই পর্যন্ত ঠেলিয়া কয় আলাম জাগা তুই মহল্লার চেয়ারম্যানের কাছে বিচার দিলে কয় এখনো পারবা না।
10 টাকার মাল 2 টাকা দিয়ে দিয়েছে দাদা। এই অবস্থা চলছে দেশে। আইন তো উঠে গেছে গা। কই রয়েছেন আপনি? আইন কারে কয়? আইন হেরা ডেলি বানায়, ডেলি নষ্ট হয়। মানে হাসিনা যাওয়ার পরে যত খুন ধর্ষণ হয়েছে কোনো বিচারে হয়নি। হাসিনা অবস্থায় ছোট্ট সংস্থ বিচার করছে। সে আল্লাহ মাহবুব, আশা করি আল্লাহ মাহবুব যদি ফিরায় যদি কাল্লা যদি তৌফিক দেয় তাহলে আসতে পারবে। ভালো না, ভালো হইলে আর এইভাবে যায় না। ভালো হইলে আর এইভাবে খেলা মন্ত্রী মিনিস্টারের লেগে চালাফালা লেগে গেছে। হাসিনা তো কোনো কাম ভুল করেনি, সারা বাংলাদেশে দিলে কাম করছে, কোনো মাদাস্ত টানতে পারবে না। গরিবের পেটে দিকে চায় নাই, কাম করছে ঠিক হয়, গরিবের পেটে দিকে চায় নাই। গরিব বেড়ে থাকবা তোমার টাকা আছে তাই খাইতে। তোমার ভাই ফুলের বাগান থাকলে কি তোমার পেটে ভাত নাই? তোমার ভাই ফুলের বাগান থাকলে কি টাকা আছে তাই খাইতে, টাকা নাই। বড় বড় কিছু করে রেখে হাসিনা একটা বদমাইশ, হাসিনা একটা বদমাইশ, হাসিনা একটা বদমাইশ। বড় বড় উনি কন্ট্রোল করে এই লুটটা বুঝা খাইছে। বুঝলি আবার 1 সেকেন্ডে গেছে গা। হ্যাঁ বুঝেই যে আমি যা খাওয়ানে খাইলো। হ্যাঁ যে হলো 5 জন আসিল, হ্যাঁ থিয়া দেয় হ্যাঁ গেছে গা। হ্যাঁ কি ভালো মরলে 5 জনই মরবো। আমরা 3 জনে আসি, গুলি করতেছেন তো লড়বো না। আমি লোক যাই কি আপনার ভালো থিয়া, আপনার দুজন বিপদে ভালো থিয়া আমি গেলাম গা। অপরাধের ক্ষমা নাই। বাজারে ঢুকলেই চোখে পড়ে ছোট্ট একটি দোকান, নজরুল ইসলাম অ্যান্ড সন্স পান বিতান। আর ভিড় দেখে সহজে বোঝা যায় এই দোকানই বাজারের মূল আকর্ষণ। সাতক্ষীরার তালা উপজেলার পাটকেল ঘাটা বাজারের এই দোকানটি এখন যেন একটি নামকরা ঠিকানা। দোকানের পাশে দাঁড়ালেই ভেসে আসে পান পাতার সুবাস, সঙ্গে চুন, সুপারি আর নানা মশলার মিষ্টি গন্ধ। মাত্র 8 থেকে 10 টাকায় খিলি কিনে কেউ খেয়ে নিচ্ছেন, তার সাথে সাথে আবার কেউ আড্ডায় ব্যস্ত হয়ে পড়ছেন। দোকানের মালিক নজরুল ইসলাম বয়স 60 পেরোলেও এখনো প্রাণ শক্তিতে ভরপুর। 10 টাকা, 20 টাকা, 50 টাকা এভাবে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত বিক্রি করা হয়। সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত তিনি আর তার ছেলেরা খদ্দের সামলাতে ব্যস্ত থাকেন। কিন্তু এই সফলতার পেছনে আছে দীর্ঘ সংগ্রামের গল্প। 4 দশক আগে 8ম শ্রেণীর আগেই পড়াশোনা ছেড়ে জীবিকার সন্ধানে নামেন নজরুল। অন্যের দোকানে কাজ করেই শুরু। সেখান থেকে শেখা আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 1990 সালে ধার দেনা করে শুরু করেন নিজের পানের দোকান। প্রথম কয়েক বছর ব্যবসা ভালো না গেলেও পরে আস্থা আর ভিন্ন স্বাদের খিলি দিয়ে জয় করে নেন ক্রেতাদের মন। প্রতিদিন 3 থেকে 4 হাজার খিলি বিক্রি হয় দোকানে। প্রতিটি খিলিতে থাকে 30 থেকে 35 ধরনের মশলা, ধনে, কালিজিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, বাদাম সহ নানা উপাদান। আর এই বিশেষ স্বাদেই খ্যাতি পেয়েছেন নজরুলের পান। তবে এত ভিড় সামলাতে একা নজরুলের পক্ষে সম্ভব হয় না। 2 ছেলে তাকে সহযোগিতা করেন। আজ শুধু সংসারই নয়, ভবিষ্যতও বদলেছে নজরুলের। ব্যবসার টাকায় জমি কিনে গড়ে তুলেছেন 2 তলা বাড়ি। স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদকও নজরুলকে একজন সফল ব্যবসায়ী হিসেবে দেখেন। যে কয়টাই সরকার আসুক, তত্ত্বাবধায়ক সরকার আসুক আর নির্ধারিত সরকার আসুক, সেই সরকারগুলো এরকম উন্নয়ন দেশের করতে পারেনি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ভালো হয়, একতরফা নির্বাচন তো সুবিধা না। আমার লাগে তো বাবা আওয়ামী লীগের বেলা, আওয়ামী লীগের দল করছি। আগে তো মোটামুটি ভালোই ছিলাম, এখন তো এই যে বৃষ্টি বর্ষা, তারপরে নির্ধারিত যদি সরকার থাকতো তাহলে সেই ক্ষেত্রে তো মনে করেন সবার একটা আস্থা থাকতো। এখন আমরা তো গরিব মানুষ, আমরা তো রাজনীতির সাথে জড়িত না, আমরা তো সাধারণ মানুষ, কর্মজীবী। তাড়াতাড়ি এই সরকার নির্বাচন দিয়ে দলীয় সরকারের হাতে গণতান্ত্রিক তুলে দেওয়া ভালো। এই বিষয়ে আমি কি মতামত দিব আমি জানি না, আমি সাধারণ একজন মানুষ। কারণ কি জানেন, বাংলাদেশে আমার 45 বছর বয়সে আমি যা দেখেছি, তাতে এই 15 বছরে আওয়ামী লীগ সরকার যা উন্নয়ন করছে, এরকম কোনো সরকার আজ পর্যন্ত আমার এই 45 বছরে আমি যতটুকু বুঝি, হয়তো 15 বছর পর থেকে আমি বুঝি, তারপরের থেকে যে কয়টাই সরকার আসুক, তত্ত্বাবধায়ক সরকার আসুক আর নির্ধারিত সরকার আসুক, সেই সরকারগুলো এরকম উন্নয়ন দেশের করতে পারেনি। এতটুকু আমার জানা মতো এতটুকু দেখছি। দেশের যে অবস্থা, রাজনৈতিক যে প্রেক্ষাপটে, জনগণের গণতান্ত্রিক দেশে যেটা নির্ধারিত হবে সেটাই তো চলবে। এখন পালিয়ে গেলেন কেন এই কথা তো আমি জানি না, পালিয়ে গেল কেন এটা তো আমার জানার বাইরে। আমি চাই যে সুষ্ঠু একটা নির্বাচন হোক, সুষ্ঠু একটা নির্বাচন হয়ে দেশে দলীয় সরকার আসুক। তাইতে আপনার বিএনপি আসুক, তারপরে এই যে আপনার ইরশাদ সরকারই আসুক, তারপরে দাঁড়িপাল্লাই আসুক, যেই আসুক, এনসিপি আসুক, যেই আসুক, একটা নির্ধারিত সরকার হইলে
দেশের মানুষের একটা আস্থা থাকে। যে দেশ বেশি ভালো পরিচালনা করবে, দেশের মানুষের জনগণের সেবা ভালো করবে, জীবনমান উন্নয়ন করবে, দেশের উন্নয়ন যে ভালো করবে, আমি তাকেই ভালোবাসি। সব বাবা মায়েরই ছেলে মেয়ে মনে করেন যে এখন শিক্ষিত। এখন সেই ক্ষেত্রে এনসিপি একটা শিক্ষিত দল এবং একটা ছাত্র দল, সেক্ষেত্রে এরা তো এখনও দেশটাকে পরিচালনা করে নাই, এরা শুরু করছে। তবে এদেরকে একটা চান্স দেওয়া উচিত যে এরা দেশটাকে যে কীভাবে পরিচালনা করে, এটা আমার একটা ভালো। হ্যাঁ, আমি বললাম তো যে কোনো দলই আসুক না কেন, সেই দলটা যদি সুষ্ঠু নির্বাচন করে একটা দল ক্ষমতায় আসে, সেই দলটা যদি ভালোভাবে পরিচালনা করে, এটাই ভালো। আমরা তো সাধারণত ঘুরে ঘুরে কাজ করি আর এক জায়গায় বসেই কাজ করি, আমাদের চোখে তো সেরকম কিছু পড়ে না, ভালো মন্দ বিচার করার মতো আমাদের তো মন মানসিকতা নেই। এখন আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি যে কোনো সরকারই আসুক, সেই সরকারটা আপনার নির্ধারিতভাবে আপনার 10 বছর চালাক আর 5 বছর চালাক, যে কয় বছরই চালাক, একটা নির্ধারিত সরকার হলে ভালো হয়। এখন আমলিক আমলে ভালো ছিলাম আর এখন ভালো আছি, আমি তো দেখি একই রকম কাজ কাম তো একই রকম হচ্ছে না, আগেও হয়নি এখনো হয়নি। আমার দলে যোগ দিবা? পয়সা জিনিসটারে বান্ধা রাখতে চান? ক্যারিয়ারের আর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ করে সাবেক স্বামী গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে দীর্ঘ 11 বছরের দাম্পত্যের ইতি টানার পর থেকেই যেন আলোচনার রাশ তার পিছু ছাড়েনি। এছাড়াও বাংলার গুণী পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করলেও চর্চা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মিথিলার। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে, তবে এখন তা ভিন্ন চিত্র। সৃজিতের সঙ্গে মিথিলার এক ছাদের নিচে থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। তাদের দাম্পত্য জীবনে কি তাহলে ফাটল ধরেছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দুই দেশের বিনোদন পাড়ায়। সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। মিথিলার মন্তব্যগুলো গুঞ্জনের পালে আরও জোরো হাওয়া দিচ্ছে। তিনি বলেছেন, 24 জুলাইয়ের পর থেকে এখনো পর্যন্ত আমি কলকাতা যাইনি, আমার ভিসা নেই। এখন এই শৈলটা লাগবো এর লেগে এত পীড়িত। মিথিলার মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যি তলানিতে? পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চেয়েছেন সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেছেন, এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না। তিনি এখন আপনার হাজব্যান্ড এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানিয়েছেন, হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে। উন্নয়নের নামে যে লুটপাট করেছে, বাংলাদেশের 4-5টা বাজেট আমাদের বাংলাদেশে দেওয়া যেত। এই খুনি শেখ হাসিনা ওই উন্নয়নের নামে আমাদের দেশটাকে আজকে ধ্বংস করে দিয়েছে। 24 আগস্টে দেশ স্বাধীনের আগ মুহূর্তে অর্থাৎ জুলাইয়ের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান নেতৃত্বে শুধু লন্ডন থেকে তার নির্দেশক্রমে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি যেভাবে এই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ছাত্র দলের নেতা মারা গিয়েছে, যুব দলের নেতা মারা গিয়েছে, বিএনপির নেতা মারা গিয়েছে। এটার বলার অবকাশ নেই, এটা বলে শেষ করা যাবে না। যেমনিভাবে আপনারা জানেন আমরা 16 বছর আন্দোলন সংগ্রাম করে আজকে 7 দিনে এই আন্দোলন হয়েছে। 16 বছর আন্দোলন করার পরে এই 7 দিনে আমরা পরিসমাপ্তি ঘটেছে আমাদের বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সেদিন যদি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ না করতো, এই খুনি শেখ হাসিনাকে ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া বিদায় করা সম্ভব হতো না। এটা আমি আপনাদেরকে দৃঢ়কণ্ঠে বলতে পারি। শেখ হাসিনা উন্নয়নের নামে যে লুট করেছে, আপনারা তো জানেন, সালমান রহমান যাকে দরবেশ হিসাবে আখ্যায়িত দিয়েছে, এস আলম গ্রুপ কত টাকা বিদেশে পাচার করেছে এই উন্নয়নের নামে, আপনারা এটা লিখে শেষ করতে পারবেন না। উন্নয়নের নামে যে লুটপাট করেছে, বাংলাদেশের 4-5টা বাজেট আমাদের বাংলাদেশে দেওয়া যেত। এই খুনি শেখ হাসিনা ওই উন্নয়নের নামে আমাদের দেশটাকে আজকে ধ্বংস করে দিয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে বিশেষ করে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে এখন সুসংগঠিত বা অর্থনৈতিকভাবে আমরা কিছুটা হলেও আমরা আশান্বিত। আমরাও যদি নির্বাচিত হয়, বিএনপি যদি নির্বাচিত হয়, সেটাকে আমরা আস্তে আস্তে পরিপূর্ণ লাভ করব, এই আশাবাদ ব্যক্ত করতে পারি। আমি 2018 সালে এই সাইফুল আলম নীরব ধানের শীষ মার্কা নির্বাচন করতে গিয়ে আমি নিজে কেন্দ্রে গিয়েছিলাম। সেদিন আমাকে এই যুবলীগের, আমলীগের সন্ত্রাসীরা, বিশেষ করে এই তেজগাঁ শিল্পাঞ্চল থানা যুগ্ম আহ্বায়ক আমলীগের
কাজল, সন্ত্রাসী কাজল আমাকে সেদিন আক্রমণ করেছিল। আমি আমার অনেক নেতা কর্মীর দ্বারাই সেদিন পরিবেষ্টিত হয়ে সেদিন এখান থেকে ফিরে আসতে পেরেছি। সেদিন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে ওই কাজলের সন্ত্রাসীর দ্বারা আক্রমণের কারণে। পাশাপাশি আপনারা খুনি শেখ হাসিনার কথা বারবার বলছেন। খুনি শেখ হাসিনার কথা আসলে বারবার বলে কোনো শেষ করা যাবে না, কারণ তার যে অত্যাচার, যার নির্যাতন, যে অবস্থান সে সৃষ্টি করে দিয়ে গেছে, এটা আসলে বলা শেষ করে যাবে না। আমরা এখন সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা গণতন্ত্র ফিরে দিতে চাই, আমরা নির্বাচন ফিরে দিতে চাই। আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় আমরা সেই কাজটা অবশ্যই করব। যেমনিভাবে অতীতে বিএনপি ক্ষমতা থাকতে আমরা গণতান্ত্রিকভাবে মানুষ নির্বাচন কিভাবে করেছে, নির্বাচন আমরা দিয়েছি। আমাদের রাজনীতি বেগম খালেদা জিয়া যখন 3বার প্রধানমন্ত্রী হয়েছে তিনি আমাদের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, নির্বাচন ফিরিয়ে দিয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেই সময় তার জনপ্রতিনিধি রায় দিয়েছে। আমরাও আগামীতে যদি নির্বাচিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাত ধরে আবারও আমরা গণতন্ত্র ফিরে দেব, আমরা ভোট ফিরে দেব। আমরা এই দেশের মানুষকে কিভাবে ভোট দিতে হয়, কিভাবে নির্বাচন করতে হয় সেটা শিখিয়ে দেব। এটা শেখ হাসিনার পেশি শক্তির কারণে, অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে মূলত এই 24 সালের সৃষ্টি। 24 সালের সৃষ্টি একদিনে হয় নাই। আমি প্রথমেই বলেছি 24 সালের সৃষ্টি 16 বছর থেকে হয়েছে, কিন্তু শেষ হয়েছে আগস্টের 5 তারিখে। আগামীতে আমরা যদি নির্বাচিত হয় এই সরকারের যে অত্যাচার নির্যাতন হয়েছে এটাকে আমরা বুলন্টিত করে আগামী দিনে যেভাবে গণতন্ত্র ফুসফটিত হয়, গণতন্ত্র এগিয়ে নেওয়া যায়, সে আলোকে আমরা কাজ করব। এটুকু আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করতে পারি। এক পোস্টে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো নিয়ে সাকিব ও আসিফ মাহমুদের মধ্যে পাল্টাপাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যেই আসিফ ঘোষণা দেন সাকিব আর কখনো লাল সবুজ জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না। তিনি বলেছেন, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে পতাকা বহনের সুযোগ দেওয়া যাবে না। আইন সবার জন্যই সমান। উল্লেখ্য, সাকিব আগে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ারবাজার কেলেঙ্কারি ও দুদকের মামলাও রয়েছে।